আহ, তো আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। ফিজিক্স স্টাডি বিডির পক্ষ থেকে আজকের লাইভে আপনাদেরকে শুভেচ্ছা। তো দেখুন, আমরা আপনাদের ইতিপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে আমরা বলবিদ্যার উপরে আজকে একটা অপারেশন চালাবো। অপারেশন বলতে আসলে কি, বলবিদ্যা সাবজেক্টটা আপনারা পরীক্ষায় এটা কিভাবে পড়বেন, প্রস্তুতিটা কিভাবে নেবেন এবং কোন কোন চ্যাপ্টারের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এবং দেখা গেছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সেই প্রশ্ন এবং জিজ্ঞাসার আলোকে আমরা আপনাদের উত্তর করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই আজকের ক্লাসটি পরবর্তীতে আহ, তো আমাদের এই আজকের ক্লাসটি যারা পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা দেখবেন, আমাদের হয়তো ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক চ্যানেল যেটা ফিজিক্স স্টাডি বিডি একই নাম। তো আপনাদের সবাইকেও আমরা আমার শুভেচ্ছা জানাচ্ছি। তো দেখুন, আহ, জি, আপনারা যারা আমাকে সালাম জানিয়েছেন সকলকে একত্রে আমি ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি। কারণ সবাইকে একটা একটা করে আসলে সালামের উত্তর দেওয়াটা একটু টাফ। তো আহ, সুমাইয়া আক্তার ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আম, আচ্ছা, তো শিমুল ইসলাম ভাই, কয়টা সাবজেক্টে পাশ করলে প্রমোটেড আসবে? আপনাদের তাত্ত্বিক বিষয়, তিনটা তাত্ত্বিক বিষয়ে পাশ করতে হবে। অনার্স ফার্স্ট ইয়ারে আপনাদের তিনটা তাত্ত্বিক বিষয়, যে কোনো তিনটা তাত্ত্বিক বিষয়, হ্যাঁ। যেমন হতে পারে আপনাদের যে কোনো তিনটা তাত্ত্বিক বিষয়ের মধ্যে ধরেন এরকম হতে পারে, ফার্স্টে আপনি মেজর তিনটাতে পাশ করতে পারেন চাইলে, মেজর তিনটা। হুম অথবা আপনি যদি নন মেজর তিনটাও পাশ করেন, নন মেজর তিনটা সেক্ষেত্রেও হবে। অর্থাৎ অনেকে কিন্তু এই জিনিসটা ভুল করে বা বুঝতে পারে না, যে আমাদের মনে হয় মেজর তিনটাতেই পাশ করতে হবে। না, ব্যাপারটা এরকম না। আপনারা মেজর অথবা নন মেজর যে কোনো তিনটাতে পাশ করতে পারেন, তিনটাতে পাশ করলে হবে। এখন এইখানে কিন্তু প্রমোটেড হওয়ার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট এইখানে কিন্তু কি করবে না, ইনক্লুড হবে না। অর্থাৎ প্র্যাকটিক্যাল সাবজেক্ট এখানে কাউন্ট হবে না, প্র্যাকটিক্যাল সাবজেক্ট বাদ যাবে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের প্রমোটেড হওয়ার জন্য যে শর্ত সেটা। আচ্ছা, তো আহ, আম, জি, আনুকা তাসনিম ভাইয়া সাউন্ড কম। দেখুন আমার এখানে ডিভাইসে কিন্তু আমি যেই সাউন্ড দেখতেছি সেটা কিন্তু খুবই যথেষ্ট এইখানে কিন্তু। হুম তো আমি জানি না আপনাদের এখানে কেন সাউন্ড কম শোনা যাচ্ছে। তো আপনারা একটু ভলিউমটা বাড়িয়ে নেবেন, এবং আমি যথেষ্ট চেষ্টা করেছি যতটুকু সাউন্ড রাখার সেটা রেখেছি। আচ্ছা, তো ভাইয়া বাকি মেজর সাবজেক্টগুলো লাইভ ক্লাস নিয়েন। হ্যাঁ, আমাদের আজকে হচ্ছে শুধু বলবিদ্যার উপরে আপনাদেরকে আমরা একটা রোড ম্যাপ দিয়ে দিব। পরবর্তীতে আমরা প্রপার্টিস অফ ম্যাটারের উপরে রোড ম্যাপ করব। তারপরে হচ্ছে আমরা হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের উপরেও আমরা কি করব, রোড ম্যাপ করে দিব আপনাদের। ঠিক আছে। আহ, আচ্ছা, কততে পাস সেটা হচ্ছে আপনাদের 40% পাস। আপনার সাবজেক্টে যত মার্ক থাকবে সেই মার্কের উপরে 40% পাস থাকবে। ঠিক আছে। যেমন ধরেন এখানে যদি আমরা খেয়াল করি, আপনাদের দেখা গেছে মেজর সাবজেক্টগুলো হিসাব করি, যেটা হচ্ছে 75 মার্কের যে পরীক্ষাটা হয় আপনাদের। হ্যাঁ, এটা হচ্ছে মেকানিক্সটাই ধরলাম প্রথমে, বলবিদ্যার উপরে এই হিসাবটা করি। হ্যাঁ, আচ্ছা, বলবিদ্যার উপরে 75 মার্কে যেহেতু পরীক্ষা হয়, আপনার পাশ করতে হবে কত পার্সেন্টে? 40% হচ্ছে পাস। ঠিক আছে, 40%-এ পাস হবে। তো দেখেন এটা 40%-এ যদি পাস হয়, তাহলে দেখেন আপনার কত মার্ক আসতেছে। আপনার
আপনার এইটাতে পাস মার্কের জন্য হচ্ছে 30 মার্ক প্রয়োজন। 30 মার্ক প্রয়োজন হবে 75 মার্কের যেই সাবজেক্টগুলো রয়েছে আপনাদের সেগুলোতে পাস করার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আর যেগুলো হচ্ছে 80 মার্কের যে আপনাদের, সরি 80 না, 100 মার্কস, মানে আমি কিন্তু ইন কোর্স সহই ধরতেছি আর কি, হ্যাঁ, ইন কোর্স সহই একবারে বলে দিলাম, টোটাল 30 মার্ক পেলে আপনাদের পাস। আর হচ্ছে এইখানে আপনাদের 100 মার্কের মধ্যে হচ্ছে আপনাদের অবশ্যই কত, 40 মার্ক বোঝাই যাচ্ছে। কিন্তু অনেকে আবার এই জিনিসটা বুঝতে পারবেন না, এই কারণে আবার আরেকটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে 15 মার্ক তো ইন কোর্সে থাকে, আপনার হচ্ছে লিখতে হবে 60 মার্ক। তো 60 মার্কের মধ্যে আপনাদের অনেকেরই ধারণা যে ভাইয়া লিখিতে তো 60, এই 60-এর মধ্যে আমার পাস মার্ক কত? তো 60-এর মধ্যে আপনাদের পাস মার্ক কত পেতে হবে আমি বলে দিচ্ছি। আর 60-এর মধ্যে পাস মার্ক 60, আপনাদের এখানে 24 পেতে হবে, 24 মার্ক। আপনাদের যে এক্সামগুলো হবে 60 মার্কের, সেটাতে আপনাকে 24 পেতে হবে। আবার আপনাদের ক্যালকুলাস 1 আছে না, ক্যালকুলাস 1, ক্যালকুলাস 1, এই ক্যালকুলাস 1 হচ্ছে আপনাদের 40 মার্ক টোটাল লিখিত। তাহলে 40 মার্ক যদি টোটাল লিখিত হয়, 40 মার্ক যদি টোটাল লিখিত হয়, তাহলে 40-এর মধ্যে আপনার কত পেতে হবে? পাস মার্ক হচ্ছে 40, অর্থাৎ 40-এর মধ্যে পাস মার্ক হচ্ছে 16 মার্ক, 16। অর্থাৎ আপনারা ক্যালকুলাসে যদি রিটেনে 16 পেয়ে যান তাহলে পাস করে যাবেন। এখন এইখানে ক্যালকুলাস তো 50 মার্কের পরীক্ষা, কারণ 10 মার্ক ইনকোর্সটা বাদ দিয়ে আমি শুধু লিখিত যেটা সেটাতে বলে দিতেছি, হ্যাঁ। আর যেটা হচ্ছে 80 মার্কের পরীক্ষা আসবে আপনাদের, 80 মার্কের কোনটা, আচ্ছা এটা এটা এখন বাদ দিই। 80 মার্কেরটা হচ্ছে যেই সাবজেক্টগুলো আছে, যেমন কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 1 হচ্ছে 80 মার্ক, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স যেগুলো, এগুলো 80 মার্কের। আপনাদের 80 মার্কের জন্য আপনাদের হচ্ছে 80 মার্কের জন্য আপনাদেরকে পেতে হবে কত, 32 মার্ক পেতে হবে পাস মার্কের জন্য, পাসের জন্য 32। তো এই হচ্ছে আপনাদের হিসাবগুলো, যে আপনার যেই সাবজেক্টটা 80 মার্কের লিখিত পরীক্ষা আসবে সেইটাতে আপনাকে 32 মার্ক লিখিততে পেতেই হবে। আর যেই সাবজেক্টগুলো আপনাদের লিখিততে 60 মার্কের, সেটা আপনাকে 24 পেতে হবে। আর যেই সাবজেক্টগুলো আপনাদের 40 মার্কের লিখিত, সেগুলোতে আপনাকে মিনিমাম 16 পেতে হবে। এটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য পাস মার্কের হিসাব, ঠিক আছে? তো আমি চেষ্টা করেছি আপনাদের কোন সাবজেক্টে কত মার্ক পেলে পাস সেটা দেখিয়ে দেওয়ার। আপনাদের কি আর কোনো কিছু জানার আছে কিনা আপনারা বলতে পারেন, যে এই হিসাবটা আপনারা বুঝতে পারছেন কিনা। যেহেতু 40, আপনার পাস মার্ক হচ্ছে 40 পেতে হবে, ন্যূনতম 40%। মানে আপনার যেই সাবজেক্টে যত ক্রেডিট, যত মার্ক হোক, সেই ক্রেডিটের সেই মার্কের উপরে আপনাকে কি করতে হবে, 40% মার্ক পেতে হবে। আচ্ছা, যারা একটু সাউন্ড কম বলতেছেন আপনারা দয়া করে একটু ইয়ারফোন ইউজ করেন। আপনারা যদি ইয়ারফোন বা হেডফোন বা ইয়ারবাডস এগুলা ইউজ করেন, তাহলে আপনারা প্রপারলি সাউন্ডটা শুনতে পাবেন। আমাদের লাইভগুলোতে একটু সাউন্ড কমে যায়, এটা আসলে কোন একটা টেকনিক্যাল সমস্যা, যেটা আমরা এখনো সলভ করতে পারিনি। তো চেষ্টা করছি এটা ভবিষ্যতে সলভ করে নেওয়ার। তো দেখুন, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে আচ্ছা, ইন কোর্স আর লিখিত, অনেক সময় ইন কোর্স আর লিখিত, ইন কোর্স প্লাস লিখিত, হ্যাঁ, এই দুইটা মিলে কি পাস হয়? এই দুইটা মিলে কি পাস, এরকম কোন একটা ব্যাপার আছে কিনা? অনেকে এই জিনিসটা অনেক অনেক বেশি আমাদের মানে প্রশ্ন করে থাকেন আপনারা, যে ভাইয়া আমি তো লিখিত পরীক্ষা মোটামুটি দিছি, এখন ইন কোর্স আর লিখিত পরীক্ষার মার্ক মিলিয়ে 40 পেলে কি পাস, বা 40% মার্ক আসলে কি পাস করব? দেখুন, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বলে যে হ্যাঁ আমরা এইভাবেই আসলে পাস মার্কটা দেই, কিন্তু এক্ষেত্রে কি হয়, আমার কেন জানি এই জিনিসটা বিশ্বাস হয় না। কারণ এত পরিমাণ স্টুডেন্ট ফেল করে, তাহলে তারা যদি ইন কোর্স, আমি এগুলো একটু ক্লিন করি, তারা যদি ইন কোর্স আর লিখিত মিলে যদি পাস হতো,
তাহলে এত পরিমাণ স্টুডেন্ট কখনোই ফেল করতো না। আমাদের বিগত সালের যে রেজাল্টগুলো আমরা দেখতেছি, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, হ্যাঁ, ইভেন মাস্টার্সের যে রেজাল্টগুলো হচ্ছে আমরা যেগুলো দেখতেছি, এই রেজাল্টগুলোর মধ্যে আমরা মানে একটা জিনিস লক্ষ্য করেছি যে অনেক অনেক বেশি পরিমাণ স্টুডেন্ট ফেল করতেছে, এবং যারা ফেল করতেছে তারা ক্লেম করতেছে, আমাদের কাছে এসে বলতেছে যে ভাইয়া আমরা এত সুন্দর পরীক্ষা দিয়েছি, এত অ্যান্সার করেছি, আমার এখানে কোনোভাবেই ফেল আসার কথা না। আমার যদি শুধু ইন কোর্স বাদ দিলেও যেই মার্ক থাকে সেই মার্ক দিলেও আমি মিনিমাম অতটুকু মার্ক আমার থাকবেই, তারপরেও আমাদের ফেল আসতেছে। এখন এটার কারণ আমি বুঝতেছি যে দুইটা মিলে পাস আসলে দেয় না, হয়তো হয়তো দেয় না, না হলে এত স্টুডেন্ট ফেল করার কথা না। ধরেন আমি আপনাদের যেহেতু মেকানিক্স সাবজেক্ট নিয়ে আজকে কথা বলতেছি, তো বলবিদ্যার 60 আপনাদের হচ্ছে লিখিত, হ্যাঁ 60 মার্ক লিখিত না, তাহলে 60 মার্ক লিখিত যদি হয়, আর ইন কোর্সে কত আছে, ইন কোর্সে 15 মার্ক, তাহলে ইন কোর্স হচ্ছে 15, এটা হচ্ছে ইন কোর্স, ইন কোর্স, আর এটা হচ্ছে লিখিত। তাহলে ইন কোর্স 15-র মধ্যে আমি আমি বলতে পারি এটুকু যে মানে ম্যাক্সিমাম কলেজ যদি নাও দেয় 10 মার্ক শিওর দিবে। আপনি ইন কোর্সে লিখতে পারলে মানে পরীক্ষাটা দিলে ভালো মতো কলেজে যদি অ্যাটেন্ড করেন, ছাত্রদের সাথে একটু ভালো আপনাদের যদি সম্পর্ক থাকে, 10 আপনি শিওর পাবেন। এবং কিছু কিছু কলেজ এই 15-র মধ্যে 13-14 দিয়ে দেয়, 13-14 মার্ক দেয়। আমি ওগুলো বাদ দিলাম, আমি শুধু 10 মার্ক ধরলাম, 10। আচ্ছা, আর 60-এর মধ্যে আমার কত পাস মার্ক কত হয়, 24, কত 24 প্রয়োজন। এখন আমার হচ্ছে 60 আর 15 যদি দুইটা মিলাই তাহলে আমার হচ্ছে 75, তাহলে 75। তাহলে 75-এর মধ্যে আমার যদি টোটাল হিসাবটা করি তাহলে আমার 40%-এ কত আসতেছে দেখাচ্ছি আমি। 30 মার্ক, তাহলে 30 প্রয়োজন আমার টোটাল মিলে, ইন কোর্স এবং লিখিত যদি হয়, এই দুইটা মিলে যদি পাস দেয় তাহলে এই দুইটা মিলে আমার কত পাওয়ার পাস হবে, 30 মার্কের জন্য আমি 30 পেলেই পাস। কিন্তু খেয়াল করে দেখেন আপনার এইখানে ইন কোর্সে 15-র মধ্যে যদি 10 দেয়, মিনিমাম তো 10ই দিবে, এর নিচে তো সারা দেয় না। 5টা মার্ক আপনাকে কেটে দিয়েছে অলরেডি, এর চেয়ে বেশি যদি কেটে দেয় তাহলে এটা আসলে একটা স্টুডেন্টের সাথে অন্যায় করা হয়, হ্যাঁ। কিন্তু এইখানে দেখেন আপনার এখানে কত আসতেছে, তাহলে 34 আসতেছে। তাহলে আমি এখান থেকে যদি ধরেন 20 মার্ক কেউ অ্যান্সার করে, 20 মার্ক মানে যদি কেউ সঠিক রাইট অ্যান্সার করে, তাইলে 60 মার্কের থেকে মাত্র 20 মার্কের অ্যান্সার কি স্টুডেন্টরা করতে পারে না? মানে এইটা কি বিশ্বাস করতে হবে আমাদের? হ্যাঁ, এখন কিছু স্টুডেন্ট আপনার যারা কখনো পড়াশোনাই করে না তাদের হিসাব তো বাদই, কিন্তু যারা একবারও পড়াশোনা করে না, সায়েন্সের স্টুডেন্টগুলা যারা মেট্রিক লেভেলে অর্থাৎ এসএসসি লেভেলে আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ে গেছে, তারপরে এইচএসসি লেভেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ছে এবং তাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সহ পড়ছে, সেই স্টুডেন্টগুলো একবারে যে কিছু লিখতে পারবে না এরকম অ্যাবিলিটি যে তাদের নাই, এটা আমি বিশ্বাস করি না। মিনিমাম 20 মার্ক পাওয়ার মতো অ্যাবিলিটি প্রত্যেকটা স্টুডেন্টের আছে, যে একদম ফাঁকিবাজি দেয় সেও কিন্তু কিছু একটা লিখতে পারবে। এখন আপনারাই চিন্তা করেন, তাহলে 60-এর মধ্যে 20 মার্ক অ্যান্সার কি পাওয়ার অ্যাবিলিটি নাই স্টুডেন্টদের? আছে তো। তাহলে এইটা মিলালে আর যদি ইন কোর্সটা মিলিয়ে দেই, 2টা মার্ক 30 পেলেই তো পাস। তাইলে এখন চিন্তা করেন তারপরও এত স্টুডেন্ট কেন ফেল করে? তো আমার লজিক হচ্ছে যেহেতু এত বেশি পরিমাণ ফেল করে তারপরেও, তাইলে আমার মনে হয় এই দুইটা হিসাব করে দেয় না, আবার দিতেও পারে। তা আমি যেটা অ্যাডভাইস করি স্টুডেন্টদেরকে যে আপনারা আপনারা কখনোই কখনোই ইন কোর্স প্লাস লিখিত এই দুইটা মিলে পাস এই কনসেপ্টে বিশ্বাস করবেন না। আপনারা চিন্তা করবেন ইন কোর্সের জন্য আলাদা একটা মার্ক দেওয়া হবে, পাস মার্ক যেটা থাকবে, লিখিতের জন্য আলাদা একটা পাস মার্ক আপনার চিন্তা করতে হবে। অর্থাৎ আপনি 20 চিন্তা না করে কত 24 মিনিমাম চিন্তা করতে হবে। এইটাই হচ্ছে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বেটার ওয়ে এবং সবচেয়ে সেফ একটা মানে আপনার থিঙ্কিং প্রসেস, ঠিক আছে? তাহলে আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি আসলে ব্যাপারটা এখানে কি ঘটেছে। হ্যাঁ, তাহলে যাই হোক, অনেক কথাই হয়ে গেল। এখন
আচ্ছা, ইন কোর্সে সম্ভবত ফেল দেয় না প্রথমত, হ্যাঁ। মানে আপনি যতই মানে মানে কলেজে না আসেন, ধরেন অনেক ক্ষেত্রে আগে আমরা দেখতাম যে কি হতো, যে ইন কোর্সে স্টুডেন্ট পরীক্ষায় দিতে আসে নাই, তাকে কি করছে ডিপার্টমেন্ট থেকে বলে দিছে একটা জরিমানা, মানে একটা জরিমানা করে ধার্য করে দিছে, এবং তাকে ন্যূনতম যত মার্ক হলে ইন কোর্সে পাস হয় তত মার্ক দিয়ে দিছে। কিন্তু এই বছর থেকে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় ইন কোর্সের জন্য নতুন নিয়ম করতেছে, তাদের খাতা তাদের আপনার ইউনিভার্সিটিতে পাঠাতে বলতেছে, ফলে এখানে কিন্তু ইন কোর্সের এখন আর স্যারদের হাতে তেমন কিছু থাকবে না, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় সেই ইন কোর্সের উপরে মার্ক কমাতে বাড়াতে কিন্তু পারবে। এই জন্য দেখা গেছে ইন কোর্সেও এখন ফেল আসতেই পারে। তো এই জন্য আমরা এটা বলি যে আপনারা সর্বোচ্চভাবে ভালো করার চেষ্টা করুন, আর ইন কোর্স এবং লিখিত এই দুইটাকে আলাদা আলাদা পাস হিসাবেই কাউন্ট করে ওইভাবেই পড়াশোনা করুন। দুইটাকে একত্রে 40% পাস এই জিনিসটাতে আপনারা মানে অভ্যস্ত হবেন না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি। আমাদের এখন যেটা জানার ব্যাপার আছে, যে আমরা একটু দেখতে চাই যে আমাদের বলবিদ্যায় বলবিদ্যায় আমরা কি কি চ্যাপ্টারগুলো পড়বো এবং ওই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পড়বো ফার্স্ট ক্লাসের জন্য। তো দেখুন, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে যে ভেক্টর বীজগণিত। ভেক্টর বীজগণিতে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যে 6টা প্রশ্ন আপনাদের জন্য আমি রেখেছি। যদিও ভেক্টর বীজগণিত একটা হিউজ হিউজ চ্যাপ্টার, খুবই বড় একটা চ্যাপ্টার। তো এই ভেক্টর বীজগণিতের যেটা দেখা যাচ্ছে যে এতগুলো ম্যাথ, সেই ম্যাথগুলো আপনারা কিন্তু অলরেডি পারবেন আশা করি। যেমন দেখা গেছে যে দুইটা ভেক্টরের ডট গুণন আপনারা বের করতে পারবেন, ভেক্টরটি কি গুণনশীল নাকি অগুণনশীল ব্যাখ্যা করতে পারবেন, ভেক্টরটি কি সলিনয়েড কিনা ব্যাখ্যা করতে পারবেন, ভেক্টরটি কোনো তলের উপর লম্ব কিনা সেটাও ব্যাখ্যা করতে পারবেন, কোনো কার্ল ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল সেটাও ব্যাখ্যা করতে পারবেন। মানে এগুলো হচ্ছে গাণিতিক সমস্যা, যেগুলো আমি বলতেছি, যেগুলো ইন্টারমিডিয়েটই আমরা পড়ে আসি, ওগুলো আপনারা পারবেন। কিন্তু যেগুলো আসলে মূল ফোকাস দেওয়া দরকার ভেক্টর বীজগণিত বা ভেক্টরের চ্যাপ্টার থেকে, সেইটা হচ্ছে যে ভেক্টরের এই 6টা প্রশ্ন, যেটা আপনাদের পরীক্ষায় এখান থেকে মাস্ট কিছু প্রশ্ন চলে আসবে। তাহলে প্রথমেই দেখেন যে ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো। তো ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য এইটা আপনারা খুব গুরুত্ব সহকারে পড়বেন, কারণ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এটা ব্যাখ্যা করে বলতেছে, এটাতে কিন্তু চাইলে আপনি গাণিতিকভাবেও এই ডাইভারজেন্সের ভৌত তাৎপর্যটা আপনি ব্যাখ্যা করে দিতে পারেন, আবার চাইলে এটা শুধু ব্যাখ্যামূলকভাবেও আপনি এটা ব্যাখ্যা দিতে পারেন। তো স্টুডেন্টরা যার ক্যাপাবিলিটি যেরকম, সে ওইভাবেই আসলে এই প্রশ্নগুলোর অ্যান্সার করবে। দ্বিতীয়ত, আমি এইখানে দুইটা যে উপপাদ্য নিছি, স্টকসের উপপাদ্য এবং গ্রিনের উপপাদ্য, ভাই মনে করবেন যে পৃথিবীতে কেয়ামত এসে গেল, এই দুইটা উপপাদ্য আপনার পড়তেই হবে। ধরেন আপনি মানে পরীক্ষা দিতে যাবেন, এই দুইটা উপপাদ্য পরীক্ষায় 100-এ আসবো। ধরেন নিউক্লিয়ার বোমের মানে মিস আছে, একটা নিউক্লিয়ার অ্যাটম বোম মনে করেন আপনি যেই তার লক্ষ্য বস্তুতে ফেলছে সেখানে ও মানে মিস করছে, মিসফায়ার। কিন্তু এই স্টক আর গ্রিন আর গসের ডাইভারজেন্স, এই 3টে উপপাদ্য থেকে কোনোটাই মিস হয় না। এখন যেহেতু আপনাদের আগের বর্ষে গজের ডাইভারজেন্স উপপাদ্যটা আইসা পড়ছে, ফলে আপনাদের স্টকসের উপপাদ্য এবং গ্রিনের উপপাদ্য দুইটার থেকে যে কোনো একটা আসবে, এবং কপাল যদি ভালো থাকে দুইটাই আসতে পারে। তবে আমরা একটার অন্তত গ্যারান্টি দিতেছি, দুইটা থেকে একটা আসবেই আসবে, কেয়ামত হয়ে গেলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন এমডি হৃদয় মিয়া, মেজর নন মেজর মিলিয়ে 3টাতে পাশ করলেই প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোটেড হতে পারবো। হ্যাঁ, মানে আমি তো বললাম যে কোনো 3টা সাবজেক্ট, সেটা মেজর 3টা হতে পারে বা নন মেজর 3টা হতে পারে। এখন তিনোটাই যে মেজরের হতে হবে অথবা তিনোটাই যে নন মেজর হতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যে কোনো 3টা সাবজেক্ট, ধরেন নন মেজর থেকে আপনি 2টা পাস করছেন, মেজর থেকে একটা, 3টা হলেই হয়ে গেল। অথবা মেজর থেকে 3টা, নন মেজর থেকে 2টা, এভাবে মানে সরি মেজর থেকে 2টা, নন মেজর থেকে একটা, তাহলে এইভাবেও হবে। মানে এইটার
তিনটা যে কোনো তাত্ত্বিক বিষয় যেগুলো আপনার লিখতে হবে পরীক্ষার খাতায়, আপনার হলে গিয়ে লিখে আসতে হবে, ঠিক আছে? সেইটাই হচ্ছে তাত্ত্বিক। আর যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা আপনার ডিপার্টমেন্টে করবেন, ওইটা তো না। আচ্ছা, এবং সেখানে কিন্তু আপনাদের সিজিপি এর একটা ব্যাপার থাকবে। আপনি তিনটা সাবজেক্টে পাশ করলেন, এমনভাবে পাশ করলেন, আর বাকি যে সাবজেক্টগুলো আপনার আছে ওইগুলোতে আপনি খুব বেশি একটা ভালো করতে পারেন নাই, ঠিক আছে? ধরেন সবগুলোই ফেল করছেন, কিন্তু আপনি যে তিনটা সাবজেক্টে ফেল করছেন, পাশ করছেন, সেই তিনটা সাবজেক্টের পাস মার্কের সিজিপিএ সিজিপিএ সম্ভবত 1.75 এরকম একটা রেজাল্ট আসতে হয়, সম্ভবত 1.75। আমি যতটুকু ধারণা করতেছি এইটা হচ্ছে মিনিমাম, এতটুকু সিজিপি আসতে হবে এই তিন সাবজেক্টে আপনি পাস করতেছেন। সেই তিনটা সাবজেক্টের সিজিপিএ মিলিয়ে যদি 1.75 আসে তাহলেই আপনাকে প্রমোট করবে। শুধু তিনটাতে পাস করলে হবে না, আবার সিজিপিটাও কিন্তু 1.75 বা তার বেশি থাকতে হবে, এর নিচে গেলে কিন্তু আবার দিবে না। হ্যাঁ, এটাও একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা আচ্ছা, কোনটা বেশি উপপাদ্য ইম্পর্টেন্ট এখন? এই স্টকের উপপাদ্য আর গ্রিনের উপপাদ্য দুইটাই তো বেশি ইম্পর্টেন্ট, দুইটাই খুবই ইম্পর্টেন্ট। এখন অনেক স্টুডেন্ট আছে এই জায়গায় একটু ফাঁকিবাজি দিতে চাইবো যে না ভাই, দুইটা তো আমি মনে রাখতে পারবো না, আমার যে কোনো একটা বলে দেন। যদি একটাই পড়তে চান তাহলে অবশ্যই স্টকের উপপাদ্যটা পড়বেন, কিন্তু আমার কথা হচ্ছে দুইটা পড়তে পারলেই বেস্ট হয়। স্টকেরটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 100%। হ্যাঁ, দুইটার থেকে যে কোনোটাই আসবে, কিন্তু স্টকেরটার একটু বেশি, হ্যাঁ, চান্সটা বেশি। আচ্ছা, তারপরে দেখুন এখানে আমরা নিছি যে এরকম একটা গাণিতিক সমস্যার মতো নেওয়া হয়েছে, যেখানে এ ভেক্টর দেওয়া আছে, একটা ভ্যালু দেওয়া আছে, যেখানে তার গ্রেডিয়েন্টের সাথে ডাইভারজেন্সের ডট গুণন এবং ওই ভেক্টরের মানটা নির্ণয় করা, ঠিক আছে? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা পড়বেন প্রশ্নটা। তারপরে দুইটা প্রমাণ এখানে দেওয়া আছে যে ডেল স্কোয়ার বা নেবলা স্কোয়ার ইন্টু 1/r সমান সমান 0, এটা আপনাদের দেখাতে হবে। অথবা আরেকটা আছে যে ডেল ডট আর সমান সমান 3। এই যে 6টা প্রশ্ন আমরা নিয়েছি প্রথম চ্যাপ্টার থেকে, এই প্রথম চ্যাপ্টার থেকে 6টা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 2 এবং 3 অর্থাৎ স্টকের উপপাদ্য বিবৃত ও প্রমাণ, গ্রিনের উপপাদ্য বিবৃত এবং প্রমাণ, এই দুইটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটার থেকে স্টকের উপপাদ্যটা আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম চ্যাপ্টারের এই 6টা প্রশ্ন আমি যে বললাম, আপনাদের এখানে আর কোনো জানার কিছু থাকলে আমাকে দ্রুত জানাতে পারেন। এছাড়া আমি পরের চ্যাপ্টারটা, এরপরে আমরা কোন চ্যাপ্টারটা বলবিদ্যার জন্য পড়তে পারি সেটার দিকে আমরা এগিয়ে যাব। হ্যাঁ, এমডি মুন্না ইসলাম স্যার, প্রমাণ অথবা থিওরি কি অর্ধেক লিখলে নাম্বার দিবে? এখন ধরেন আপনি স্টকের উপপাদ্য অর্ধেক লিখে আসছেন, হ্যাঁ, এটা যদি 10 মার্কের জন্য আসে পরীক্ষায়, 10 মার্ক না আর কি, 7 মার্কের জন্য যদি পরীক্ষা আসে, আপনাকে কি 3 বা 4 দিবে কিনা এরকম একটা জানতে চাচ্ছেন। দেখুন, এইটা আসলে একটা টিচারের উপরে ডিপেন্ড করবে, এইটা টিচারের উপরে ডিপেন্ড করবে। এখন কোন কোন টিচার চিন্তা করবে যে না, এই ছেলেটা স্টকের উপপাদ্যটা সম্পূর্ণ লিখতে পারে নাই, হয়তো নিচের সমীকরণগুলো ভুলে গেছে, ঠিক আছে, অর্ধেক যেহেতু করছে, ওকে আমি কিছু মার্ক দিয়ে দিই, 2-3 দিয়ে দিই। এটা কিছু টিচার ভাববে। আবার কিছু টিচার চিন্তা করবে হয়তো লেখে নেই, ও পারে নাই, এটা ক্রস, এটাও ভাববে। হ্যাঁ, এখন এটা তো আমি শিওর দিয়ে বলে দিতে পারি না যে হ্যাঁ অর্ধেক লিখলে আপনি মার্ক পাবেন অথবা পাবেন না। দেখা যাচ্ছে এইটা যেই টিচার বা যেই মানে খাতা দেখবে, যে নিরীক্ষক, সেই কিন্তু আসলে তার উপর ডিপেন্ড করেই আসলে মার্ক দিবে কি দিবে না, তার উপরেই সম্পূর্ণটা মানে ডিপেন্ড করবে। তো এই জন্য আমরা বলে দিই যে এটা টিচারের উপরে ডিপেন্ড করে। তো দেখুন তাহলে এমডি শিখন, সিজিপিএ 3.00 এর উপরে রাখতে পারলেই তো ফার্স্ট ক্লাস। সিজিপিএ 3.00 রাখতে পারলেই ফার্স্ট ক্লাস। সিজিপিএ হচ্ছে 3.00, এইটাই ফার্স্ট ক্লাস। এটার উপরে তো মানে ফার্স্ট ক্লাস অবশ্যই, মানে সর্বনিম্ন হচ্ছে 3.00 আপনাকে পেতে হবে। হ্যাঁ, আচ্ছা, সিবগাতুল লাবিব ভাইয়া, প্রমোটেড হইতে পারলে কি টিসি নেওয়া যাবে? হ্যাঁ, আমার সম্ভবত, আমার যেটা মনে হয় যে অবশ্যই টিসি নেওয়ার ক্ষেত্রে প্রমোটেড তো হতেই হবে আপনাকে। তারপরেও আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। 75-এর মধ্যে কত পেলে ফার্স্ট ক্লাস?
আচ্ছা, বায়েজিদ আহমেদ জানতে চাচ্ছে 75-এর মধ্যে কত পেলে ফার্স্ট ক্লাস হয়। দেখুন, আপনাকে 75-এর মধ্যে হচ্ছে 75-এর মধ্যে ফার্স্ট ক্লাসের জন্য আপনাকে 45 মার্ক পেতে হবে। 45, 60% মার্ক আপনি পেলে আপনি 3 পয়েন্টের সিজিপিএ থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। তারপরে আমরা দেখবো যে থার্ড চ্যাপ্টার আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেকেন্ড চ্যাপ্টার আপনাদের পড়ার দরকার নাই, ওইটাতে কোনো প্রশ্ন আসে না পরীক্ষায়, ওইটা বাদ দেন, ওইটাতে সময় নষ্ট করার কোনো দরকার নাই। ঠিক আছে, গ্রেডিং সিস্টেম সম্পর্কে জানেন? দেখুন, গ্রেডিং সিস্টেমটা এখন আপনার পরীক্ষা যেহেতু ভাই আর কিছুদিন সময় আছে, এখন তো আপনার গ্রেডিং সিস্টেম নিয়ে জানার কোনো ব্যাপার না, আপনি এইগুলো আগে জানার কথা ছিল। তো আপনি একটু ঘাটাঘাটি করে ইউটিউবে অনেক ভিডিও টিডিও পাবেন হয়তো, যে সেখান থেকে আপনি একটু দেখে নিন। হ্যাঁ, আমরা আজকে সাজেশন দিতে আসছি, আপনি একটু সাজেশনটা কালেক্ট করে নেন এখান থেকে, এটাই বরঞ্চ বেটার হয়। মিতু, ভাইয়া কলেজ ট্রান্সফারের ক্ষেত্রে কোন সাবজেক্টে পাশ করতে হবে? না, কলেজ ট্রান্সফারের ক্ষেত্রে কোনো সাবজেক্টে পাশ করার কোনো ব্যাপার নাই, আপনার প্রমোট হতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রমোট হতে হবে। আচ্ছা, যদি এক বা দুইটা সাবজেক্টে কেউ ফেল করে তখন সিজিপিএ দিবে? সিজিপিএ ফেল করলে তো আপনার সিজিপিএ আসবে না। হ্যাঁ, আপনি যেই সাবজেক্টগুলোতে পাস করবেন বা মার্ক পাবেন সেগুলো আপনি নিজের মতো করে কাউন্ট করে বের করে নিতে পারেন যে আপনি কত সিজিপিএ আসছে। কিন্তু যখন আপনার 4 বছরের হিসাবে আপনার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের হিসাব যখন সিজিপিএটা ধরা হবে, তখন আপনাকে এই অনার্সের ভিতরে যতটা কোর্স ছিল আপনার এই আপনার অনার্সের মধ্যে, সবগুলা কোর্স বা বিষয়ের আপনার পাস থাকতেই হবে। আপনি যদি কোনো সাবজেক্টে ধরেন আপনি 4 বছরের অনার্সে সব পাস করছেন, শুধু অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাসটা আপনি কোনো কারণে পাস করতে পারেন নাই, তাহলে আপনার অনার্স কমপ্লিট হবে না, আপনার সিজিপিএ আসবে না। বুঝা গেল? এখন আপনি যদি বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়কে যে না দেখুন, আমি তো আপনাদের ক্যালকুলাস এক পাস করতে পারতেছি না, আপনি আমাকে গ্রাজুয়েশনের একটা সার্টিফিকেট দিয়ে দেন, তখন আপনাকে তারা অনার্স কোর্স বাদ দিয়ে ডিগ্রি সার্টিফিকেট ধরিয়ে দিবে। এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখুন চ্যাপ্টার 3 আমরা করব। আমাদের জন্য চ্যাপ্টার 3টা খুব খুব গুরুত্বপূর্ণ। পাশ করার জন্য কয়টা অধ্যায় পড়তে হবে? দেখুন, পাশ করার জন্য একটা বইয়ে যতটা অধ্যায় থাকে, ধরেন আপনার মেকানিক্সে আছে কয়টা? 10টা। 10টা চ্যাপ্টারের মধ্যে 5টা চ্যাপ্টার আপনার সম্পূর্ণ ভালো মতো জানতে হবে, না হলে আপনি কখনোই পাশ করতে পারবেন না। এটা হচ্ছে একদম ধ্রুব সত্য। অর্থাৎ অর্ধেক একটা বইয়ের যতটা চ্যাপ্টার, ধরেন আপনার ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম যেটা আছে অনার্স সেকেন্ড ইয়ারে আপনার উঠলে, সেটাতে আপনার চ্যাপ্টার আছে মনে হয় 14টা, সম্ভবত 14টা চ্যাপ্টার আছে একটা বইয়ে। তো 14টা চ্যাপ্টার থেকে আপনার মিনিমাম 60টা চ্যাপ্টার পড়তে হবে এবং ভালো মতো মানে জানা থাকতে হবে, তাহলে আপনি পাস করতে পারবেন। ঠিক আছে, এই সিক্রেটটা আমি বলে দিলাম, অনেকে হয়তো জানে না যে আপনার কয়টা চ্যাপ্টারে পাস করতে হয়। আচ্ছা, আয়েশা সুলতানা সেতু, ক্যালকুলাস 1-এর পাস মার্কটা বুঝি নাই। ক্যালকুলাস 1, আচ্ছা আমি বোর্ডে চলে যাই আবার। হ্যাঁ, ক্যালকুলাস 1, ক্যালকুলাস 1 এইটা হচ্ছে একটা 2 ক্রেডিটের সাবজেক্ট। এটা কত ক্রেডিট? 2 ক্রেডিট। ঠিক আছে, তো 2 ক্রেডিটের একটা বিষয়। এখন এই 2 ক্রেডিটের বিষয়ে এটাতে আপনার টোটাল মার্ক হচ্ছে কত? 50 মার্ক। এই 50-এর মধ্যে 40 মার্ক হচ্ছে কত? রিটেন, আর 10 মার্ক হচ্ছে কত? ইন কোর্স। এবার বোঝা গেল? এখন এইটা এই 50-এর মধ্যে 40 হচ্ছে রিটেন আর 10 হচ্ছে ইন কোর্স। এই রিটেন 40-এর মধ্যে আপনার পাস করতে হবে কত? 40% মার্ক পেতে হবে। তাহলে 40-এর মধ্যে 40% মার্ক পেলে আপনার কত পেতে হবে? 16 পেতে হবে। 16 মার্ক পেলেই আপনি পাস করবেন। এটা হচ্ছে কত? পাশের জন্য 16 পেতে হবে। ঠিক আছে, আমার মনে হয় এখন আমি বুঝাতে পারছি ক্যালকুলাস 1-এ কেন 16 পেলে পাস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, পাস মার্ক কেন 16 পেতে হবে।
তো এখন দেখেন হালিমা মিম একটা সুন্দর কমেন্ট করছে যে স্টকের উপপাদ্যটা স্কিপ করলে কি অনেক সমস্যা হবে? না, অনেক সমস্যা হবে না। আপনার পরীক্ষা থেকে ধরেন 7টা মার্ক শুধু ফাও আপনি ছেড়ে দিলেন, আপনি তো জানেন না পরবর্তী প্রশ্নগুলো কি আসবে, কমন আসবে কিনা আপনার জন্য। কিন্তু স্টকের উপপাদ্যটা কমন আসবে, এটা মানে অনেক অনেক বেশি চান্স আসার। তাহলে একটা প্রশ্ন যখন আপনি বুঝতেছেন এটা পরীক্ষায় মানে এসে পড়ছে এরকম একটা কন্ডিশনে আছে, তখন ওই প্রশ্নটা বাদ দেওয়াটা আসলে একটু বোকামি। তবে হ্যাঁ, আপনি এই প্রশ্নটা বাদ দিলে কিছু হবে না, মার্ক কম পাবেন। অথবা দেখা গেছে অন্য প্রশ্নগুলো যদি আপনার কমন পড়ে যায়, এতে তখন স্টকের উপর অ্যান্সার না করলেও চলবে। এখন অন্যগুলো কমন পড়বে কিনা সেটা তো আমরা জানি না। এখন আপনি যদি বলেন ভাইয়া আমি তো শুধু পাস করতে চাই, আমার তো ফার্স্ট ক্লাসের দরকার নেই, তাহলে আপনার স্টকের উপপাদ্য তেমন কোনো সমস্যা নাই, কারণ অন্য প্রশ্নগুলো আপনি লিখে পাস করতে পারলেই হলো। ওকে, এমডি মুন্না ইসলাম, আমি আপনার কমেন্টের অ্যান্সার দিয়েছি। স্টকের রয় ভূপতি ভূষণ দুর্জয়, আচ্ছা আমি নাম হয়তো সঠিক উচ্চারণ করতে পারিনি, এই জন্য দুঃখিত। স্টকের উপপাদ্যের ক্লাস নিলে ভালো হয়। আমাদের ইউটিউবে ঢুকবেন, প্রথমে ইউটিউবে ঢুকে সার্চ দিবেন ফিজিক্স স্টাডি বিডি। ইউটিউবে ঢুকে ফিজিক্স স্টাডি বিডি যখন আপনি সার্চ দিবেন, সেইখানে আমাদের প্লে লিস্টে গেলে আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে। ইউটিউব চ্যানেলটা চলে আসলে আপনি প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গিয়ে বলবিদ্যার প্লে লিস্টে ঢুকলেই দেখবেন স্টকের উপপাদ্যের ক্লাসটা নেওয়া আছে আমার। এইটা আরো 2-3 বছর আগে সম্ভবত নিয়েছিলাম, অনেকের রিকোয়েস্ট ছিল। সেই ক্লাসটা দেখলে আপনি এই স্টকের উপপাদ্য সবচেয়ে সহজভাবে বুঝতে পারবেন, আমি এটা বিশ্বাস করি, ঠিক আছে? তো আপনাকে আমি বলে দিলাম, আপনি আমাদের ইউটিউব চ্যানেল যেটা ফিজিক্স স্টাডি বিডি, মানে আমাদের অনলাইনের যেই মানে প্ল্যাটফর্মগুলো আছে, আমাদের ইউটিউব চ্যানেলের নামও ফিজিক্স স্টাডি বিডি, আমাদের মানে ফেসবুক পেজ যেটাতে এখন লাইভ হচ্ছে ফিজিক্স স্টাডি বিডি, আমাদের গ্রুপ আছে যেখানে আপনারা পোস্ট করতে পারবেন, চাইলে নোট পাবেন সেখানে, অনেকেই নোট শেয়ার করতেছে। আমাদের ফিজিক্স স্টাডি বিডি গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, তাহলে 3টা ইউটিউব চ্যানেল, পেজ, গ্রুপ। সেই গ্রুপে অলরেডি ফার্স্ট ইয়ারের বিভিন্ন আপনার চ্যাপ্টারের নোটগুলো আমাদের যারা পেইড বেচে আছে তারা কিন্তু ওইখানে শেয়ার করতেছে। আপনারা সেখান থেকে অনেক নোট কিন্তু আমাদের নোটগুলোই কিন্তু ওইখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা সবাই ফিজিক্স স্টাডি বিডি ফেসবুক গ্রুপ আছে সেটাতেও যুক্ত হয়ে যাবেন। তো আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে গেলে আপনারা অনার্সের পদার্থবিজ্ঞান বিষয়ে যাবতীয় ইনফরমেশন পাবেন, এবং শুধু পরবর্তীতে পদার্থবিজ্ঞান না, অন্যান্য যেই সাবজেক্টগুলো আছে, নন মেজর কেমিস্ট্রি, ক্যালকুলাস, ফান্ডামেন্টাল, এই ব্যাপারগুলো মানে এই ব্যাপারে যেই বিষয়গুলো আছে সেগুলো আপনারা আপনারা সাপোর্ট পেয়ে যাবেন আশা করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মুসরাত জাহান লিখছে ভাইয়া এক্সামে কি বিভাগ সিরিয়াল করেই লিখতে হয়? এইটা না খুব মারাত্মক একটা সমস্যা, আমি এইটা আপনাদেরকে বলতে চাই, একটু এক্সপ্লেইন করি। হ্যাঁ, এটা একটু এক্সপ্লেইন করে দিই, মানে বিভাগ কি সিরিয়াল মতো লিখতে হবে কিনা, বিভাগ সিরিয়াল লিখতে হয় কিনা। এটা হচ্ছে প্রশ্ন, বিভাগ সিরিয়াল মতো লিখতে হবে। কয়টা বিভাগ আছে? আমাদের 3টা বিভাগ থাকে, একটা প্রশ্নে থাকে ক বিভাগ। তাহলে বলবিদ্যায় ক বিভাগে কত মার্ক? 10 মার্ক। হ্যাঁ, খ বিভাগে আপনাদের কয়টা? 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক বিভাগে 10টা ছোট প্রশ্ন থাকবে, 10টা অ্যান্সার করে দিবেন আপনারা। হ্যাঁ, খ বিভাগে আপনাদের কত অ্যান্সার করতে হবে? আপনাদের হচ্ছে 5টা অ্যান্সার করতে হবে, 15 মার্ক। কত? 15 মার্ক, ঠিক আছে। গ বিভাগে আপনাদের হচ্ছে 35 মার্ক, 5টা অ্যান্সার করতে হয়। এখন এখন মূল প্রশ্নটা আসে, আপনি ক বিভাগ যখন অ্যান্সার করতেছেন, তাহলে ক বিভাগে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। তাহলে 10টা প্রশ্ন ধরলাম, আপনি ক বিভাগের ক অ্যান্সার করতেছেন, তারপরে হচ্ছে খ অ্যান্সার করতেছেন। ধরেন ক বিভাগে আপনি প্রথমে আপনার কি করলেন,
আপনি লিখলেন যে শূন্য ভেক্টর কাকে বলে সেটার এক্সাম্পল দিলেন, মানে সংজ্ঞাটা লিখলেন, উত্তর। তারপরে খ বিভাগ, সরি ক বিভাগের ক্ষয়ের উত্তর, গয়ের উত্তর। আপনি কি করলেন, এই তিনটা ক বিভাগের 10টার মধ্যে তিনটা লেখা কি করলেন, দাপ করে আপনি খ বিভাগের কি লেখা শুরু করে দেন। ধরেন এখানে আবার লিখলেন যে খ বিভাগ, খ বিভাগ লিখা আপনি লেখা শুরু করলেন খ বিভাগের 2 নং প্রশ্নের উত্তর, 2 নং উত্তর, হ্যাঁ, এটা লিখে আপনি লেখা শুরু করে দিলেন। খ বিভাগের 2 নং লিখলেন, 3 নং লিখলেন, আবার 4 নং লিখে কি করলেন, আবার ক বিভাগের তিনটা লিখছিলেন না, তারপরে আবার শুরু করে দিলেন গহর উত্তর, আবার উওর উত্তর। এইভাবে যদি এলোমেলো করেন আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না, আপনার খাতা টোটাল 0, মানে একদম ফেল, ওটাতে মার্ক আর দিবে না স্যাররা। এইভাবে সিরিয়াল কি করা যাবে না, বিচ্যুতি ঘটানো যাবে না সিরিয়ালের মধ্যে, কোনোভাবেই না। তাহলে আপনি কি করবেন, আচ্ছা তাহলে এখন এইটার সমাধানটা কি? এটার সমাধান হচ্ছে যখন আপনি ক বিভাগের অ্যান্সার দেওয়া শুরু করবেন, যখন আপনি ক বিভাগের অ্যান্সার দেওয়া শুরু করবেন তখন ওই ক বিভাগ শেষ না হওয়া পর্যন্ত অন্য বিভাগে কখনোই মুভ করবেন না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি ক বিভাগের 5টার অ্যান্সার পারি, 10টা তো পারি না। মানে প্রথমে যখন প্রশ্নটা দিবে লেখার সময় আপনি 5টা পারেন, আপনি 5টা লিখলেন, এখন বাকি 5টা চিন্তা করতেছেন যে পরে ভেবে চিন্তা করে আমি লিখবো। তো এখন আপনার তো খ বিভাগ থেকে লেখা শুরু করা দরকার। আপনি কি করবেন, অবশ্যই খাতা জায়গা রাখবেন যে আর 5টা অ্যান্সার আমি দেওয়ার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা খালি রেখে আপনি কি করবেন, খ বিভাগ শুরু করে দিবেন। তাহলে ধরেন আমি বুঝাইতাছি এরকম, যে আমি বুঝাই যে এরকম, আমাদের ধরেন এইটা আমাদের খাতা, হ্যাঁ, এটা হচ্ছে পরীক্ষার খাতা, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3 এবং 4, এই 4টা আমাদের খাতা মনে করেন। তো এখন প্রথম পেজে আমি ক নাম্বারের এই 3টা লিখলাম, আমার লিখতে হবে কয়টা, 10টা। তাহলে 10টা লিখলে আমার কতটুকু জায়গা খালি লাগবে, এখানে একটা, 2টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে আমি বুঝতেছি যে আমার এই 2টা পেজ ক বিভাগের জন্য লেগে যাবে। তাহলে আমি যদি এখন এই এতগুলো ফাঁকা জায়গা রাইখা যদি খ বিভাগ লিখতে চাই, তাহলে আমার এইখান থেকে শুরু করতে হবে। খ বিভাগ 2 নং উত্তর, হ্যাঁ, 2 নং প্রশ্নের উত্তর, এইভাবে আপনারা শুরু করবেন। তাইলে এখন কি বুঝা গেল? তাইলে দেখেন ক বিভাগের সিরিয়ালটা কিন্তু আপনার কোনো নষ্ট হয় না, অর্থাৎ ক বিভাগের ভিতরে আপনি খ বিভাগ ঢুকিয়ে ফেলছেন, এরকম কিছু হয় নাই। এখন খ বিভাগে ধরেন আপনার তো অনেক বড়, এগুলো একটু বড় বড় প্রশ্ন, আপনার এই 3-4টা পেজ লাগতে পারে। এখন আপনি এখান থেকে ধরেন 2 নং এর অ্যান্সার দিলেন, তারপরে 4 নং এর অ্যান্সার দিলেন, হ্যাঁ, 4 নং এর অ্যান্সার দিলেন, তারপরে ধরেন আপনি দেখা গেছে যে এভাবে অ্যান্সার দিয়ে আপনি 2টা লেখার পরে আপনি আর পারতেছেন না, চিন্তা করতেছেন আবার পরে দিবেন, তাহলে আপনি ঘ বিভাগ লিখবেন না। ওকে, ধরেন ঘ বিভাগ লিখলে আমি এখানে আরো খাতা পেজ নেই আপনাদের বোঝানোর জন্য। ধরেন ঘ বিভাগ আপনি লিখবেন, তো আপনি বুঝতেছেন যে এইখানে আমার আরো আরো কিছু নং যদি আমি নেই, হ্যাঁ, আরো যদি কিছু নেই, তাহলে আমার এই 2 পেজ চলে যেতেছে। তাহলে আপনি এবার ঘ বিভাগটা এখান থেকে শুরু করবেন, ঘ বিভাগটা এই জায়গা থেকে শুরু করে দিবেন। অর্থাৎ আপনি কিন্তু এই 3টার উত্তর দিছেন, আপনি 3টার উত্তর দিছেন, আপনি খ বিভাগে 2টার উত্তর দিছেন, আপনি গ বিভাগে এখন লিখতে চাচ্ছেন, বাকিগুলো এগুলো পরে লিখবেন ভাবতেছেন, তখন এইভাবে জায়গা রেখে আপনি লিখবেন। যদি মনে করেন আপনি এই জায়গাগুলো পরে ফিল আপ করতে পারবেন, আবার দেখা গেছে অনেক স্টুডেন্ট আছে কি করবে, এই জায়গায় সে পারবে না, কিন্তু এরকম 2টা 3টা করে পেজ খালি খালি রেখে চলে যাবে, এতেও কিন্তু সমস্যা আছে, এতেও স্যাররা আপনাদের খাতায় কিন্তু মার্ক কেটে দিবে, ঠিক আছে? মানে স্যার চিন্তা করবে যে এই ছেলেটা তো বা এই মেয়েটা তো অপচয়কারী, সে তো শুধু শুধু এই আপনার ইউনিভার্সিটির টাকাগুলো নষ্ট করতেছে, এইভাবে কিন্তু তারা চিন্তা করবে। তো এই জন্য একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে অ্যান্সারগুলো আপনারা করার চেষ্টা করবেন। তো আমি আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন
এই বিভাগের সিরিয়ালটা কিভাবে মেনটেন করবেন। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি সবই বুঝলাম, সিরিয়ালটা যেন ঠিক থাকে, কিন্তু আমি প্রথমেই 2 নংয়ের অ্যান্সারটা আমি দিতে চাই না, আমি 2, 3, 4, 5, 6 এই সিরিয়ালে না দিয়ে আমি যদি প্রথমেই 7 নংয়ের উত্তর দিই, 2 নং খ বিভাগের মধ্যে প্রথমেই 7 নংয়ের উত্তর দিলাম, তারপরে আমি ধরলাম 2 নংয়ের উত্তর দিলাম, হ্যাঁ, তারপরে আবার আমার মনে চাইলো আমি 5 নংয়ের অ্যান্সার দিলাম, আবার আমার মনে চাইছে আমি 3 নংয়ের অ্যান্সার দিলাম, এতে কি স্যারের নাম্বার কাটবে? না, এতে স্যারের নাম্বার কাটবে না, এতে আপনার মার্ক 100% যা দেওয়ার সেটাই দিবে। ঠিক আছে, তখন আপনি খ বিভাগের যেই প্রশ্নটা ভালো পারবেন সেটাই তো সবার ফার্স্টে লিখে শুরু করবেন, এটা তো সমস্যা নাই। কিন্তু খ বিভাগের ভিতরে অন্য কোনো বিভাগের প্রশ্ন ঢুকাই দিলেই সমস্যা। ঠিক আছে, তাহলে আমি মনে করি যে এই অংশটুকু এখন আপনারা বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর কথা বলার তেমন কিছু নাই। তাহলে আমরা এখন আপনাদেরকে প্রশ্নগুলো আমি বলে দেই যে কি কি প্রশ্ন আপনাদের পড়তে হবে। 3rd চ্যাপ্টার থেকে দেখুন, এখানে আমরা 5টা প্রশ্ন নিয়েছি, তো এই 5টা প্রশ্ন পড়লে হয়ে যায়। দেখুন, কোন বস্তু স্থির অবস্থান হতে সুষম ত্বরণে যাত্রা শুরু করলো, দেখাও যে নির্দিষ্ট সময় বস্তু কণার বেগ তার অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এটা হচ্ছে আপনার ব্যাগের যে সূত্রটা, সেটা বস্তু কণার ব্যাগটা, ভেলোসিটিটা, সেটা তার দূরত্বের কি বর্গমূলের সমানুপাতিক, এটা আপনাদেরকে কিন্তু দেখাতে হবে। হ্যাঁ, এইভাবে প্রশ্নটা করছে। আবার এইটা হচ্ছে 2 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এটা হচ্ছে vx স্কোয়ার ইকুয়ালস টু vx নট প্লাস 2ax ইন্টু এক্স মাইনাস এক্স নট। এটা একটা সমীকরণ। হ্যাঁ, ওই যে গতির সমীকরণগুলো আপনারা যারা পড়ছিলেন সেই গতির সমীকরণগুলোর মতোই এই প্রশ্নগুলা। তারপরে এইটাও তো বুঝাই যাচ্ছে যে এটা হচ্ছে দূরত্বের জন্য যে সমীকরণটা, অ্যাশ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে আছে? অ্যাশ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যে 19 যে সূত্রটা পড়েছিলেন ইন্টারমিডিয়েটে অথবা 19, সেই সূত্রটাই কিন্তু আসলে এইটারই ফরম্যাট আর কি। তো এস এর পরিবর্তে এক্স ধরা আছে, আর এটা হচ্ছে আদি দূরত্ব, আর এইখানে হচ্ছে আদি ব্যাগ ইন্টু সময়, অর্থাৎ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওই পিছনের হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এখন অনেক সময় আদি দূরত্ব তো শূন্য থাকে, এই জন্য এই এক্স নটের ভ্যালুটা 19 আর এখানে লিখে নাই। বুঝা গেল? ওকে, তো এখন আমাদের 4 নাম্বার প্রশ্ন দেখা যাচ্ছে, সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে দেখা যে অ্যাশ ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, ওই যে একটু আগে যেই সূত্রটা লিখলাম ওইটারই একটা ফরম্যাট। আর 5 নাম্বার হচ্ছে, একটি বস্তু ভি নট আদিবেগে যাত্রা শুরু করে আলফা সুষম ত্বরণে চলছে, তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটাও কিন্তু আসতে পারে পরীক্ষা। হ্যাঁ, তার মানে এই 5টা প্রশ্ন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 3 থেকে। চ্যাপ্টার 4 থেকে আবার আমি অনেক প্রশ্ন কমিয়ে জাস্ট 3টা প্রশ্ন রাখছি আপনাদের, কারণ ফার্স্ট ক্লাসের জন্য তো এত বেশি প্রশ্ন আপনারা পড়তে পারবেন না। তো এই জন্য আমরা 3টা প্রশ্ন কি কি দেখব, যে আমাদের হচ্ছে এখানে একটি প্রক্ষেপকের তাহলে প্রক্ষেপক বা প্রাস বলতে পারি আমরা, তো একটি প্রাসের গতিপথ প্যারাবোলা, এটা বলতে পারি যে এটা প্রমাণ করো, অথবা প্রমাণ করো যে একটি প্রক্ষেপকের গতিপথ প্যারাবোলা। তাহলে এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা 100% দিতে পারেন 4 নাম্বার চ্যাপ্টার থেকে, এটা হচ্ছে 100%। তাহলে আমরা কয়টা চ্যাপ্টার দেখলাম? আমরা হচ্ছে 1 নাম্বার চ্যাপ্টার পড়তেছি 3, 4 নাম্বার চ্যাপ্টারে আমরা হচ্ছে এই চ্যাপ্টারগুলো অলরেডি পড়বো। তো এই চ্যাপ্টারের মধ্যে আমাদের 3টা প্রশ্ন আছে, এর মধ্যে একটা দেখেই ফেললাম। মজার বিষয় হচ্ছে, আপনারা যখন 1 নং প্রশ্নটা সলভ করবেন, তাহলে এই 1 নং প্রশ্নটা সলভ করলে অটোমেটিক ভাবেই দেখা যাচ্ছে যে 2 এবং 3 কিন্তু সলভ হয়ে যায়, কারণ এই প্যারাবোলার যে সমীকরণটা আপনারা পাবেন, সেই প্যারাবোলার সমীকরণ দিয়েই কিন্তু অনুভূমিক পাল্লার রাশিমালা বের করা যাবে এবং সর্বোচ্চ উচ্চতার রাশিমালা বের করে ফেলা যাবে খুব সহজেই। ঠিক আছে, তো আমি বলবো আপনারা এই প্যারাবোলা যেটা আছে 1 নং যে প্রশ্নটা আছে, এই 1 নং প্রশ্নটা যখন আপনারা খুব ভালো মতো পড়ে ফেলতে পারবেন, এই 4 নাম্বার অধ্যায়টা আপনার হাতের মুঠোয় থাকবে, পরীক্ষা আসলেই আপনারা লিখতে পারবেন। ওকে, ফারিহা আয়াত একটা প্রশ্ন করছে যে ভাইয়া, ফেল করলে কি জরিমানা দিতে হয়? কত টাকা জরিমানা দিতে হয়? আসলে ফেল করলে জরিমানা দিতে হয় না,
ব্যাপারটা হচ্ছে আপনি ফেল করছেন মানে কি, আপনার এই সাবজেক্টে যে কোনোভাবে হোক পাশ করতে হবে। তো তাহলে আপনি এই বছর পরীক্ষা দিয়ে পাশ করতে পারলেন না, তাহলে নতুন ফার্স্ট ইয়ার যারা আসবে তাদের যখন আবার ফাইনাল পরীক্ষা শুরু হবে, ওই পরীক্ষায় আপনি ইমপ্রুভের জন্য ফর্ম ফিল আপ করবেন। তখন ওই ফর্ম ফিল আপের জন্যই আপনার 1200 টাকার মতো হয়তো সম্ভবত একটা জরিমানা লাগে, মানে ওইটা আর কি ফর্ম ফিল আপের টাকায় চলে যাবে, ওইটাই জরিমানা আসলে। ওই 1200 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবেন, করার পরে সেটা পরীক্ষা দিবেন। আবার যদি সেটা পাশ করতে না পারেন, তাহলে আবার নেক্সট টাইম আবার এরকম 1200 টাকা দিয়ে আপনার হচ্ছে ফর্ম ফিল আপগুলো করতে হবে। এখন আপনি যদি একাধিক সাবজেক্টে ফেল করে থাকেন, যেমন 2টা 3টা 4টা, তাহলে ওই বাকি সাবজেক্টগুলোর জন্য পরবর্তীতে সম্ভবত কত টাকা জানি অ্যাড হয়, 700 টাকা না কত টাকা জানি অ্যাড হয় আর কি। তো ওইভাবে 1200 টাকার সাথে সাথে অ্যাড হতে থাকে আর কি। মানে একটা ভালো টাকাই আপনার হচ্ছে পরবর্তীতে ফর্ম ফিল আপে আবার এক্সট্রা করে লাগবে। এই জন্য চেষ্টা করবেন যেন প্রথম চান্সেই সব সাবজেক্টে পাশ করতে পারেন। তো খেয়াল করুন, আচ্ছা বায়েজিদ আহমেদ আরেকটা প্রশ্ন করছে, ক বিভাগের পর ঘ বিভাগ লিখলে কিছু হবে না? সমস্যা নাই। ধরেন এইখানে আরেকটা ব্যাপার আছে, এইটাও যদি আপনারা মানে একটু খেয়াল করেন। ধরেন আপনি কোনো কারণে ক বিভাগ প্রথমে লিখলেন, তারপরে খ বিভাগ লিখতে চাচ্ছেন না, আপনি লিখলেন গ বিভাগ থেকে লেখা শুরু করবেন, এতে কোনো সমস্যা নাই। এতে কোনো সমস্যা নাই, ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। এখন অনেক স্টুডেন্ট আছে, সে চিন্তা করবো না, আমি কি করব, আমি প্রথমেই শুরু করব গ বিভাগ দিয়ে। হ্যাঁ, গ বিভাগ দিয়ে, এবং পরবর্তীতে আমি লিখবো ক বিভাগ, মাঝখানে শেষে আমি খ বিভাগ লিখবো, এতেও কোনো সমস্যা নাই। কেউ যদি গ বিভাগ প্রথমে শুরু করে, মাঝখানে ক বিভাগ, শেষে খ বিভাগ দেয়, এতেও কোনো সমস্যা নাই। কেউ যদি খ বিভাগ দিয়ে শুরু করে, মাঝখানে ক বিভাগ, শেষে গ বিভাগ দেয়, তাতেও সমস্যা নেই। কেউ যদি খ বিভাগ দিয়ে শুরু করে, মাঝখানে গ বিভাগ, পরে ক বিভাগ লেখে, তাও সমস্যা নেই। কিন্তু এক বিভাগের মধ্যে অন্য বিভাগের প্রশ্ন কখনোই আনা যাবে না, এইটা সবসময় মাথায় রাখতে হবে। এবং আমি আরেকটা মানে অ্যাডভাইস দেবো আপনাদের, আপনারা চেষ্টা করবেন প্রথমে ক বিভাগ, পরে খ বিভাগ, পরে গ বিভাগ, এইভাবে লেখার জন্য। আর প্রত্যেকটা বিভাগের মধ্যে সিরিয়াল অনুযায়ী আপনারা চেষ্টা করবেন লেখার জন্য। ধরেন আমরা খ বিভাগের হিসাবটা একটু দেখাই। এখানে খ বিভাগে কয়টা প্রশ্ন আছে? অনেকগুলো প্রশ্ন থাকে না? যেমন 2 থেকে 9 পর্যন্ত প্রশ্ন থাকে, 2 থেকে 9। আপনি ধরেন 5টার অ্যান্সার করবেন। ধরেন আপনি হচ্ছে 2 নাম্বার প্রশ্নটা পারেন, তারপরে হচ্ছে 4 নাম্বারটা পারেন, তারপরে হচ্ছে আপনি 5 নাম্বারটা পারেন, তারপরে হচ্ছে 7 নাম্বারটা পারেন, তারপরে হচ্ছে 9 নাম্বারটা পারেন। তো দেখেন আমি কিন্তু 2 এর পরে 4 এ আছি, 4 এর পরে 5 এ, 7 এ, 9 সিরিয়াল মতো আছে, ঠিক আছে, সিরিয়াল মতো দিছি। এটা কিন্তু একটা দেখতে সুন্দর লাগে, স্যারে কিন্তু প্রশ্নটা ওইভাবে, খাতাটা দেখতেও ওনার কাছে ভালো লাগবে আর কি। এখন আপনি যদি এই 2 এর পরে যদি এখানে 9 দেন, 9 দেন, এখানে 5 দেন, এখানে 4 দেন, এতেও কোনো সমস্যা নেই, দুইটাই ওকে, দুইটাই ওকে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা এইগুলো নিয়ে আসলে আর ভয়ের কিছু নাই। শুধু খেয়াল রাখবেন এক বিভাগের প্রশ্ন অন্য বিভাগে যেন ঢুকে না যায়, এইটাই খেয়াল রাখতে হবে, আর কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা স্যার, বিভাগের মধ্যে প্রশ্নের সিরিয়াল উল্টাপাল্টা করলে সমস্যা হবে? আবিদ হাসান, জি না, কখনো সমস্যা নাই। বিভাগের ভিতরে থাকলে আপনার কোনো সমস্যা নাই, ঠিক আছে। ধরেন এখন কি হয়েছে, আমার দেখা গেছে যে কোন একটা দেশের বর্ডারের ভিতরে যখন সিটিজেন থাকে তখন কোনো সমস্যা নাই। ওই বর্ডার লাইন পাস করে যখন অন্য জায়গায় চলে যায়, তখনই দেখেছে অন্য দেশের যেই যারা বর্ডার গার্ড আছে তারা কিন্তু গুলি করে মারার চেষ্টা করে। তো আপনি যদি বিভাগের ভিতরে থাকেন, এতে আপনার কোনো সমস্যা নাই, বিভাগের বাইরে গেলে কিন্তু আপনাকে শুট করে দিবে। হ্যাঁ, আচ্ছা, আতিয়া সরকার, চৈত্রী, কি চৈত্রী, ফান্ডামেন্টাল নিয়ে একটু কথা বলেন। ফান্ডামেন্টাল নিয়ে আসলে কি বলবো, আজকে তো আমার টার্গেট ছিল মেকানিক্স নিয়ে। দেখুন ফান্ডামেন্টাল একটু জটিল সাবজেক্ট, মানে অনেকগুলা চ্যাপ্টার, অনেক বেশি, তো 80 মার্কের লিখিত পরীক্ষা, অনেকগুলো চ্যাপ্টার, তো ওইটা একটু কঠিন সাবজেক্টটা। একটু পড়াশোনা তো করতেই হবে, যেহেতু অনার্স লেভেলের ম্যাথ, এগুলো তো আর দেখা গেছে ইন্টারমিডিয়েট বা 19-এর মতো না, ওইগুলাতে একটু কষ্ট করতেই হবে, এছাড়া আসলে কিছু করার নেই। হ্যাঁ, আর চেষ্টা করবেন সেখান থেকে মোটামুটি 7 থেকে 8টা চ্যাপ্টার একদম খুব ক্লিয়ার ধারণা নিয়ে যেতে পরীক্ষায়, যেন প্রশ্ন কঠিন হলেও আপনারা পাশ করে আসতে পারেন, ঠিক আছে।
আচ্ছা, তো দেখুন অনেক প্রশ্ন হয়ে গেছে, আমি আসলে বুঝতেছি না কোন প্রশ্নটা নিব। আহ, আচ্ছা, আমরা একটু কাজ করি, প্রথমত আমরা সাজেশনগুলো দিয়ে নিই প্রথমে। তো দেখুন অধ্যায় 5 হচ্ছে বল এবং গতি। এই চ্যাপ্টারটা তেমন বেশি প্রশ্ন আমি রাখি নাই আপনাদের জন্য, অল্প রাখছি। সেটা হচ্ছে মাত্র 3টা প্রশ্ন রাখছি পরীক্ষার জন্য। এই 3টা প্রশ্ন পড়ে গেলেই হবে। যেমন মৌলিক বল 4টি কি কি, অথবা আপনাকে বলতে পারে মৌলিক বল কয়টি কি কি। এখন এই এই জায়গায় 4টি সংখ্যা নাও থাকতে পারে, তখন আপনার কিন্তু এইভাবে লিখতে হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে ব্যাখ্যা করো, এবং এই যে 4টা বল, সেই 4টা বলকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে উদাহরণ সহ, এবং বলের একই একত্রীভুবন ক্ষেত্র তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা একীভূত তত্ত্ব ক্ষেত্র তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, এভাবেও বলতে পারে। তো আপনারা এটা এটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, এখানে কোনো গাণিতিক কোনো ব্যাপার নাই, এখানে শুধু ব্যাখ্যামূলক প্রশ্ন, এই জন্য এটা পড়বেন। হ্যাঁ, এটা একবার দুবার রিডিং পড়লে আপনারা লিখতে পারবেন পরীক্ষায়। দ্বিতীয়ত হচ্ছে স্থিতি কোণ কাকে বলে, দেখাও যে স্থিতি কোণের ট্যানজেন্ট কি হয়, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান। এটা একটা ছোট্ট গাণিতিক সমস্যা, যেটা খ বিভাগে আসার চান্স বেশি, আপনারা এটা পড়লেই পারবেন। আর 3 নম্বর হচ্ছে দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এইটাও খুবই ছোট একটা প্রশ্ন। অর্থাৎ আপনার 5 নাম্বার চ্যাপ্টারটা মনে হয় আপনি 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবেন। 3টা প্রশ্ন 1 ঘন্টা লাগবে আপনার, যদি আপনি ভালো মতো পড়েন। এই 3টা প্রশ্ন আপনার শেষ করতে মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টা বড় জোরে, আর 1 ঘন্টা 10 মিনিট লাগতে পারে সর্বোচ্চ গেলে। এই 3টা প্রশ্ন 1 ঘন্টায় পড়লে দেখেন আপনি একটা চ্যাপ্টার থেকে মোটামুটি কত 1-2টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছেন। মাত্র 3টা প্রশ্ন রাখছি আমি এটার জন্য। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ চ্যাপ্টারের নামটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। এই কাজ শক্তি ক্ষমতা যেহেতু অন্যান্য মানে উপরের ক্লাসগুলো তো লাগে, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখুন মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র প্রমাণ করো। তাহলে এটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্রটি প্রমাণ করো। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা কিন্তু আপনারা পড়বেন। আর কাজ শক্তির উপপাদ্যটি বর্ণনা করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। মানে এখানে যে 6টা আমি নিয়েছি, এই 6টাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন কিছু কিছু চ্যাপ্টারে আমি প্রশ্ন কম নিয়েছি, আর কিছু কিছু প্রশ্নে মানে চ্যাপ্টারে আমি প্রশ্ন একটু বেশি দিয়েছি, কারণ ওই চ্যাপ্টারের ওই প্রশ্নগুলোই খুব ইম্পর্টেন্ট। এখন কোনটা থেকে কোনটা এসে পড়ে এটা কিন্তু একটু ব্যাপারটা বলা ডিফিকাল্ট। তো এই জন্য এখানে যেহেতু সবগুলোই গুরুত্বপূর্ণ, আমি সেখান থেকে যতটা কম পারা মানে কম চেষ্টা করছি রাখতে, সেইটা বিবেচনা করি এখানে 6টা প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, তো দেখুন 3 নাম্বার। তো দেখুন আমরা চ্যাপ্টার 6 এ যেটা বলতেছিলাম যে আমাদের জন্য হচ্ছে এই 6টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমরা 4টা প্রশ্ন দেখলাম। তারপরে প্রমাণ করো যে ভূপৃষ্ঠে মহাকর্ষীয় বিভব শক্তির মান 0। আর 6 নম্বর হচ্ছে দেখা হচ্ছে গতি শক্তি বস্তুর ব্যাগের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এই 6টা প্রশ্ন আপনারা পড়বেন। আশা করি চ্যাপ্টার 6 থেকে খুব ভালো পরিমাণ আপনারা একটা প্রশ্ন কমন পাবেন। এখান থেকে দুইটা প্রশ্ন কমন পেয়ে যাবেন আশা করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই পরেরটা দেখবো হচ্ছে চ্যাপ্টার 9। তাহলে আমরা কি কি দেখলাম এর মধ্যে? 1 নাম্বার চ্যাপ্টার দেখলাম, 3 দেখলাম, 4 দেখলাম, 5, 6 দেখলাম না, অর্থাৎ 5টা চ্যাপ্টারের প্রশ্ন আমরা দেখলাম। এখন যেহেতু আমরা ফার্স্ট ক্লাস পেতে চাই, আমরা এই 5টা মানে এই 5টার জন্য আমাদের 5 মার্ক এনাফ। হ্যাঁ, কেউ যদি মেকানিক্সে 5 মার্ক পেতে চান, তাহলে 1, 3, 4, 5, 6 1, 3, 4, 5, 6 এই 5টা চ্যাপ্টার পড়লেই আপনার মানে পাস করে যাবেন, এটা গ্যারান্টি দিলাম। ঠিক আছে, স্যার আজকের এই সাজেশনগুলো কি পেজে পোস্ট করবেন? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো এগুলো পেজে আপনাদের পোস্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ, লাইভটা শেষ হলে আমি এগুলো পেজে দিয়ে দেবো আপনাদের। স্যার মারিফ আক্তার স্যার, পেজ বেসের সাজেশন আপনি এভাবে কেন পাবলিশ করছেন, তাহলে কোর্সের জন্য করলাম কেন? না মারিফা আক্তার, আপনি যেটা বলতেছেন এটা পেইড বেসের সাজেশন না। পেইড বেসের সাজেশন যেটা, সেটা হচ্ছে এ ক্লাস ক্যাটাগরির সাজেশন। আপনি আমার সাজেশনের জন্য তো আমার পেইড বেসে ভর্তি হন নাই। আপনি আমার পেইড বেসে ভর্তি হয়েছেন আপনি প্রশ্ন পড়ার জন্য, শেখার জন্য, আপনি লেকচার দেখার জন্য। আমরা বেচে মানে সাজেশন বেচে ভর্তি হলে আপনাকে সাজেশন দিব, এছাড়া দিব না, এরকম কোনো কন্ডিশন আমাদের থাকে না। আপনি চাইলে আমাদের
মানে কোর্সে ভর্তি হয়েছে, ঠিক আছে, আমরা কোর্সের সাজেশন অনেক সময় সিক্রেটলি দেই, হিডেন রাখি, আবার আমরা মনে চাইলে আমরা সাজেশন পাবলিশ করে দিই। সাজেশনের জন্য আপনার এরকম কোনো কিছু বলার কিছু নাই, ঠিক আছে। আপনি শুধু ভিডিও লেকচার যেটা মানে টপিকের আন্ডারে, যেমন কোন চ্যাপ্টারের লেকচার কয়টা নিয়েছি সেইগুলোর উপরে আপনি যদি বলেন ভাই সম্পূর্ণ কোর্স যদি ফ্রি করে দেন, সেটা একটা বলা। এখন এইটাও আপনি বলতে পারেন, কারণ এইটা হচ্ছে আমার কাছে, আমি আপনাকে পেইড বেসে নিছি, আপনি মনে করছেন যে আপনার পেইড বেসটা প্রয়োজন, আপনি নিছেন। এখন আমি যদি সেটা ফ্রিতে না দিই, আপনার কিছু করার আছে? করার নেই। আর আমি দিলেই বা আপনার কি করার আছে? কারণ আপনিও তো বুঝবেন না যে আমি ফ্রিতে দিব কি দিব না, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিছেন, ঠিক আছে। তো যাই হোক, সাজেশন আমি অনেককে ফ্রিতে দিতেছি, এটা আমার ইচ্ছা, ঠিক আছে। এখন আপনি যেটা পেইডে নিছেন, আপনার পেইড সার্ভিস যেটা সেটা আপনি পেয়েছেন, ওকে। আচ্ছা, অনিন্দ জাহান, আপনার সাজেশন অনুযায়ী 1 3 4 5 6 পড়লে কি ফার্স্ট ক্লাস? না না, আমি বলতেছি এটা পাস মার্কের জন্য ভাই। ফার্স্ট ক্লাস এত সহজ না, হ্যাঁ, ফার্স্ট ক্লাস এত সহজ না। ফার্স্ট ক্লাসের জন্য আপনাকে আরো বেশি পড়তে হবে, ঠিক আছে। এখন দেখেন চ্যাপ্টার 9 থেকে আপনারা কি করবেন, ঘূর্ণনজনিত স্থিতিবিদ্যা থেকে মোট 5টা প্রশ্ন আছে। এর মধ্যে হচ্ছে একটা যে পাতলা সুষম আয়তাকার পাতের ভর কেন্দ্র দিয়ে ও পাতের যে কোনো এক বাহুর সমান্তরালভাবে অতিক্রান্ত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করে, একটা বড় একটা প্রশ্ন, কিন্তু অ্যান্সার অত বড় না। 2 হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণের জন্য একটি রাশিমালা প্রতিপাদন করো। এইটা খুব গুরুত্বপূর্ণ, কেন্দ্রমুখী ত্বরণের জন্য একটি রাশিমালা প্রতিপাদন করো। এটা খুব ভালো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু মিস দিবেন না। তারপর হচ্ছে একটি সুষম দণ্ডের প্রান্ত বিন্দুতে এর দৈর্ঘ্যের সাথে লম্ব ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতিক ব্যাসার্ধ নির্ণয় করো। আর 4 এবং 5 এই দুটো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা দিতে যাচ্ছে যে v ভেক্টর ইকুয়ালস টু ওমেগা ক্রস r, এটা অনেক সময় w দিয়েও আসতে পারে, ওমেগা দিয়েও আসতে পারে। তো এইগুলা নিয়ে কোনো কনফিউশন করা যাবে না। এটা ওমেগা থাকলে ওমেগা ইউজ করে দিবেন, w থাকলে w ইউজ করে দিবেন, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে প্রমাণ করা যে ওমেগা স্কয়ার সমান সমান ওমেগা নট স্কয়ার প্লাস 2। আচ্ছা, তো এইখানে সম্ভবত এই প্রশ্নটা 2a সরি 2 আলফা এরকম একটা কোনো কিছু থাকতে পারে, সম্ভবত এটা টাইপিং এ আসে নাই। তো আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন যে এখানে সম্ভবত 2 আলফা x থেকে x নট এরকম একটা কিছু থাকতে পারে আর কি, হ্যাঁ, এরকম একটা কিছু থাকতে পারে, আপনারা সেটা একটু দেখে নিয়ে, অথবা 2 আলফা x ও থাকতে পারে, 2 আলফা x ও থাকতে পারে। এই জায়গায় একটু মিসিং আছে, এটা আপনি প্রশ্ন দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে 9 থেকে 5টা প্রশ্ন। আর আমাদের শেষ যেটা হচ্ছে চ্যাপ্টার 10 থেকে আমরা এই 4টা প্রশ্ন নিয়েছি। এই 4টা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে 4 নাম্বারটা সবচেয়ে বেশি দেখাও, যে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, টাউ ইকুয়ালস টু আই আলফা। তারপর হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি ব্যাখ্যা করা, মানে এটা হচ্ছে কৌণিক ভরবেগের যে সংরক্ষণ সূত্রটা আছে সেটাই আর কি। আর আরেকটা হচ্ছে জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ পদ্ধতি প্রমাণ করো। আর একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তু গতিশক্তি রাশিমালা প্রতিপাদন করো। এখন এইগুলাই হচ্ছে আমাদের কি, এগুলোই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য। দেখুন ফার্স্ট ক্লাস একটা খুব খুব ভালো রেজাল্ট, মানে আপনার অনার্সে যারা ফার্স্ট ক্লাস পায় তাদেরকে কিন্তু ভালো স্টুডেন্ট ধরা হয়। এখন আপনি ফার্স্ট ক্লাসের জন্য যদি মাত্র 5টা চ্যাপ্টার করেন, এক্ষেত্রে কিন্তু এত গ্যারান্টি কেউ দিতে পারবে না। এখন আপনার কপাল যদি ভালো হয়, ধরেন 5টা চ্যাপ্টার করছেন, সব প্রশ্নই আপনার 5টা থেকে কমন এসে গেছে, আপনি 5টা দিয়ে এ প্লাসও পেতে পারেন, ওইটা তো ভাগ্য। এখন এইরকম ভাগ্য আসলে সব সময় তো হবে না, সেই জন্যই আসলে আমরা মোটামুটি কি দেখলাম যে আমাদের 1 3 4 5 6 9 10, তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7, 7টা আমাদের কিন্তু চ্যাপ্টার হয়ে গেছে। এখন কেউ যদি মনে করেন যে না আমি এখান থেকে আরেকটা চ্যাপ্টার বাদ দিতে চাই, তাহলে সে হচ্ছে চ্যাপ্টার বাদ দিতে পারেন বল যেটা আছে আমাদের, এটা 5 নাম্বার যে চ্যাপ্টারটা আছে এইটা চাইলে বাদ দিতে পারেন।
যে ভাই আমি এতগুলো চ্যাপ্টার তো পারতেছি না, আমার 6টা চ্যাপ্টার দেন মাত্র। 6টা যদি পড়তে চান তাহলে 1 3 4 6 9 10, এই 6টা চ্যাপ্টার আপনাকে মিনিমাম পড়তেই হবে, না হলে আপনি আর কখনো ভালো রেজাল্ট করতে পারবেন না এই মেকানিক্সের উপরে। ঠিক আছে, তো আমি আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন যে বলবিদ্যার উপরে বা মেকানিক্সের উপরে আপনারা ফার্স্ট ক্লাস পেতে হলে কি কি করতে হবে। আর আরেকটা টপিক আছে ফার্স্ট এই মেকানিক্সের উপরে, সেটা হচ্ছে গাণিতিক সমস্যা। দেখুন গাণিতিক সমস্যাগুলো হচ্ছে কি, আপনারা ইন্টারমিডিয়েটে যেই প্রশ্নগুলো পড়ছেন, ধরেন ভেক্টর সম্পর্কিত যেই গাণিতিক সমস্যাগুলো আছে, সেই প্রশ্নগুলাই কিন্তু এখানে আসে, একটা দুইটা করে আসে। এখন ইন্টারমিডিয়েটে যারা ফিজিক্স ভালো মতো পড়ে আসছে, ওই গাণিতিক সমস্যাগুলো তারা এমনিই অটোমেটিক সূত্র বসিয়ে ক্যালকুলেটরে চাপ দিলে মান চলে আসবে। অর্থাৎ ক্যালকুলেটর ইউজ করে সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিলেই অ্যান্সারটা চলে আসতেছে। ফলে গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে তেমন কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয়ে যায় প্রতিপাদনমূলক যেগুলো বড় বড় সমীকরণ প্রতিপাদন করতে হয় সেই প্রশ্নগুলোতে। আর আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন ক বিভাগ। আপনাদের স্টুডেন্টদের মধ্যে একটা খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আপনারা ক বিভাগে কিন্তু কেউ গুরুত্ব দেন না। ক বিভাগে যদি আপনি ভালো মতো গুরুত্ব না দেন, আপনি কখনোই কোনো সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারবেন না। কারণ ক বিভাগে 10 মার্ক, 10টা মার্ক যখন আপনার অটোমেটিক আপনার হয়ে যাবে, আপনি 10 মার্ক এগিয়ে থাকবেন। খ এবং গ বিভাগে আপনার কিছু কিছু মার্ক ছুটবে, কিন্তু ক বিভাগে তো মার্ক ছোটার চান্স নাই। আপনি যা লিখতেছেন সংজ্ঞা হইলিয়ে 10টা সংজ্ঞা দিচ্ছেন, 10টা সংজ্ঞা হয়ে গেছে, আপনি কি পেয়ে গেলেন? 10 এ 10 পেয়ে গেলেন। 10টা সংজ্ঞা লিখতে আপনার সর্বোচ্চ 15 মিনিট লাগবে, বা ধরুন 20 মিনিট লাগবে। তো 20 মিনিটে আপনি 10টা মার্ক পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যখন খ বিভাগ বা গ বিভাগে আপনি 10 মার্ক অ্যান্সার করতে যাবেন, আপনার অনেক সময় লাগবে, 20 মিনিটের বেশি লাগবে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ক বিভাগে খুব বেশি গুরুত্ব দিবেন। আর প্রতিপাদনগুলো যেগুলো আছে, প্রতিপাদনগুলোর প্রশ্ন, এইগুলা এক একটা প্রশ্ন আপনার 5 থেকে 7 বার লিখতে হবে। 5 থেকে 7 বার লিখতে হবে, না হলে আপনি ভুলে যাবেন। এই ফিজিক্সের পড়াশোনাটা এত কঠিন যে আপনি মনে হবে যখন টেবিলে বসছেন, আপনি ধরেন এইখান থেকে একটা প্রশ্ন নেই, ধরেন আপনি এই প্রশ্নটাই বলবেন যে একটি পাশের গতিপথ প্যারাবোলা, এটা প্রমাণ করো। আপনি এই প্রশ্নটা পড়লেন, প্রথম একবার দুইবার পড়লেন, আপনার মনে হলো আরে এটা এত সহজ, তাই তো বুঝলাম এটা এইভাবে এইভাবে, এরপরে এইভাবে করবো। কিন্তু আপনার টেবিল আর আপনার পরীক্ষার হল দুইটা দুই জিনিস। টেবিল আর পরীক্ষার হল কখনোই এক না। পরীক্ষার হলে যখন যাবেন তখন আপনার পুরো একটা বই, মেকানিক্স বইটা যতটুকু মোটা না, এই বইটার টোটাল যে চাপটা, সেই চাপ প্রেসারটা আপনার মাথায় থাকবে। তখন আপনার অধ্যায় 1 থেকে 10 পর্যন্ত অধ্যায়, এই 10টা অধ্যায়ের প্রশ্নগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্নের অ্যান্সার আপনার মাথায় নিয়ে যেতে হবে। আপনি যখন টেবিলে পড়তেছেন তখন তো একটা প্রশ্নই পড়তেছেন, পাশের গতিপথ একটি প্যারাবোলা, এটাই পড়তেছেন। কিন্তু যখন আপনি পরীক্ষার হলে ঢুকতেছেন, তখন কিন্তু আপনার শুধু পাশের গতিপথ একটি প্যারাবোলা, এইটা কিন্তু শুধু একা মাথায় থাকবে না। আপনার চ্যাপ্টার 10-এরও প্রশ্নগুলো মাথায় থাকবে, যে আমার চ্যাপ্টার 1-এর ভেক্টরের প্রশ্নগুলো, স্টকের উপপাদ্য, গ্রিনের উপপাদ্য মাথায় থাকবে। তখন আপনি বোঝেন যে কতটা চাপ। এই জন্য আপনার এক একটা প্রশ্ন 5 থেকে 7 বার লিখতে হবে। আপনারা যদি 5 থেকে 7 বার না লিখেন, পরীক্ষার হলে যে ধরাটা খাবেন, সেটার জন্য আমার কথা মনে করবেন যে না, ফিজিক্স স্টাডি বিডি শাহাদাত ভাইয়া তো বলছিল যে এক একটা প্রশ্ন 5 থেকে 7 বার করে লিখতে, আমি তো একবার দুইবার করে লিখলাম, মনে করলাম যে আমার খুবই কনফিডেন্স, আমি পারবো। এখন তো দেখতেছি আসলেই যে ভাইয়া যেটা বলছে সেটাই সঠিক। দেখুন আমরা এই যে মানে অনার্সের ব্যাচগুলো আসলে সেখানে আমরা 2021 সাল থেকে পড়াচ্ছি, হ্যাঁ, করোনার পরবর্তী সময়গুলোতে আমাদের মোটামুটি অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। স্টুডেন্টরা কিভাবে পরীক্ষায় কি কি করতে পারে, কোন জায়গায় সমস্যা ফেস করবে, এগুলো আমরা এখন অনেক বেশি বুঝে ফেলছি যে কোন জায়গায় আসলে সমস্যা। আমি বলি কিছু সমস্যা, যেমন আপনি প্রশ্ন পড়বেন এবং ভুলে যাবেন। আপনি রাতে যেই প্রশ্নটা পড়ে ঘুমাবেন না, আপনি এইটা পড়লেন যে পাশের গতিপথ একটি প্যারাবোলা, আপনি রাতে পড়বেন, আজ এই লাইনটার পরে আপনি পড়বেন, পড়ার পর আপনি একবার সুন্দর মতো বুঝবেন, বুঝে একবার না দেখে লিখে ঘুমা যাবেন। সকালে উঠে আপনি এটা লিখতে পারবেন না, আপনি এটা লিখতে পারবেন, দেখেন লিখতে পারবেন না। এটা হচ্ছে প্রথম সমস্যা, যে স্টুডেন্টরা ভুলে যাবে।
স্টুডেন্টরা বল আমাদের অনেক বলে যে ভাই আমি তো জিনিস বুঝতাছি, প্রত্যেকটা লাইন কিভাবে কিভাবে আস্তে আস্তে লজিক গুলো ধরতে পারতেছি, কিন্তু আমার মনে থাকে না, আমি এরপরে কি লাইনে যাবো আমি ভুলে যাই। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা, আপনি প্রশ্ন বেশি পড়তে মনে চাবে। অনার্সের স্টুডেন্টদের আরেকটা এই আপনার হচ্ছে তারা প্রশ্ন বেশি পড়তে চায়, মনে করে কি আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আরো 2-3টা করে প্রশ্ন বেশি পড়ে যাব। এটাও একটা সমস্যা। এতে কি হইব, আপনি সত্যিকার অর্থে আপনি অনেক প্রশ্ন ভুলে যাবেন, বেশি পড়তে গেলে ভুলে যাবেন। আবার কম পড়লেও কিন্তু হবে না, মানে বিষয়টা ব্যালেন্সে থাকতে হবে যে কতটুকু প্রশ্ন পড়লে আপনার এই অ্যান্সার গুলো আপনি এই আপনার চাহিদা অনুযায়ী লিখে আসতে পারবেন, ঠিক আছে? তো সেই ব্যাপারটা বুঝেই কিন্তু অ্যান্সার গুলো করতে হবে, অর্থাৎ সেই অ্যান্সার গুলো মাথায় রেখে আপনাকে ওইভাবে প্রশ্ন সিলেকশন করতে হবে যে কয়টা প্রশ্ন আপনি পড়বেন, বেশি পড়বেন না কম পড়বেন, এটা বুঝতে হবে। তাহলে আমি যে সমস্যাটা বললাম আপনি ভুলে যাবেন, এটা হচ্ছে প্রধান সমস্যা। দ্বিতীয় সমস্যা, বেশি প্রশ্ন পড়তে মনে যাবে, মনেছে মানে এটা এটা অটোমেটিক আপনার ব্রেন বলবে কি রে তুই 5টা প্রশ্ন পড়ছস, এই চ্যাপ্টার থেকে আরো 2টা পড়, তাইলে কমন বেশি পাবি। মানে এইটা সবচেয়ে বেশি কাজ মানে কাজ করে মাথায়, যে একটা চ্যাপ্টার থেকে 5টা প্রশ্ন পড়ে গেছি, ও তাহলে 5টা যেহেতু পড়তে পারছি আর 2টা প্রশ্ন আছে, 2টা পড়লে এই চ্যাপ্টার থেকে যেখান থেকে আসলে আমি মানে কমন পড়তেছি। এইটা একটা সমস্যা আসলে। কিছু কিছু প্রশ্ন আছে ওগুলো পড়ার দরকার নাই, ওগুলো বাদ দিতে হবে, মানে এখানে একটু লোকটা সংগ্রহণ করতে হবে, ঠিক আছে? এটা একটা সমস্যা। তাহলে এই যে 2টা সমস্যার কথা বললাম, এই 2টা সমস্যা কিন্তু বিরাট সমস্যা, ঠিক আছে? তো আপনারা আশা করি এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে ক বিভাগের যে ব্যাপারটা বললাম সেটা আমাদের স্টুডেন্টরা গুরুত্ব দিতে চায় না, মনে করে যে ক বিভাগে এগুলো ছোট ছোট প্রশ্ন, 10টা প্রশ্ন কোনো কত ম্যাথ আছে, বড় বড় অঙ্কগুলো আছে, প্রতিপাদনগুলো আছে, ওগুলোই তো এখন করার সময় হচ্ছে না, ছোটগুলো প্রশ্ন করার সময় না। 10 মার্কের অ্যান্সার, এই 10টা মার্ক ক বিভাগের খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। হ্যাঁ, দেখুন আপনি যখন প্রথমে খাতাটাতে ক বিভাগ দিয়ে শুরু করলেন, স্যার যখন আপনার খাতাটা মেল মানে ওপেন করলো, তখন 10টা প্রশ্ন যখন আপনার দেখলো যে আপনি ঠিক মতো লিখছেন, স্যারের কিন্তু অটোমেটিক মাথার মধ্যে কাজ করবে যে আপনি একটা ভালো স্টুডেন্ট, তার মানে আপনার খ বিভাগ গ বিভাগে আপনি ভালো অ্যান্সার করবেন। এতে কি হলো, ওই যে একটা ছেলে প্রশ্ন কমেন্ট করছিল যে ভাইয়া আমি যদি কোনো প্রতিবেদন যদি 2-1টা লাইন যদি মিসিং করে যাই, এক্ষেত্রে কি নাম্বার কেটে দিবে ফুল না? তখন স্যারে এরকম দেখবে যে না আপনি যেহেতু ক বিভাগ খ বিভাগ ভালো মতো লিখে আসছেন, গ বিভাগের বড় বড় প্রতিবেদনগুলো স্যার লাগে যে একটু ছাড় দিয়ে দেবে ফেলবে, মনে করবে যে না আপনি ওগুলো যেহেতু পারছেন তাহলে এটাও পারবেন। তো এই জন্য আসলে কি পরীক্ষার খাতাটা শুধু সব একুরেট লেখা, হ্যাঁ ব্যাপারটা এটা না, একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। মানে স্যারের মনস্তাত্ত্বিক, স্যার কিভাবে আরাম পাবে, আপনার খাতাটা স্যার যখন ওপেন করবে মেলবে, তখন স্যার কিভাবে সেই খাতাটা আরাম করে দেখবে, এইটা সবচেয়ে বেশি জরুরি। এই সাইকোলজিটা আপনি যদি স্যারকে দিতে পারেন, দেখবেন আপনার রেজাল্ট অটো ভালো হয়ে যাবে। আপনি অনেক সময় কিছু ভুলভাল লিখবেন, বানায় অ্যান্সার করবেন, ওই অ্যান্সার গুলো থেকে মার্ক চলে আসবে। এটা একটা সিক্রেট। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম। তো দেখুন আমরা যেই চ্যাপ্টারগুলো নিয়েছি, আশা করি এই চ্যাপ্টারগুলোর উপরে আপনারা ভালো দখল নিলে আপনারা ফার্স্ট ক্লাস শিওর পাবেন। হ্যাঁ, তো আমাদের আজকে যে লাইভটা ছিল, আপনারা অনেকক্ষণ যাবত আমাদের এই লাইভটাতে ছিলেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণভাবে মেকানিক্সে কি কি সমস্যা আছে, কোন কোন প্রশ্নগুলো করতে হবে, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি গুরুত্ব দিতে হবে, হ্যাঁ কোন উপপাদ্যটা বেশি জোর দিতে হবে আমরা বলেছি, এবং পরীক্ষায় কিভাবে লিখতে হবে, কোন বিভাগটা আগে পরে লিখতে কেমন হবে, বিভাগের প্রশ্নগুলো কি সিরিয়াল মতো লিখতে হবে কিনা, এবং এক বিভাগের প্রশ্ন আরেক বিভাগে চলে গেলে কি সমস্যা সেটা বলেছি। কোন কোন সাবজেক্টে কত পার্সেন্ট মার্ক পেলে আপনি পাস করবেন, কত পার্সেন্ট মার্ক পেলে আপনি হচ্ছে ফার্স্ট ক্লাস পাবেন, সেটাও আমরা বলেছি ইন কোর্সে। এবং আমাদের লিখিত মিলে কি পাস কিনা বা ওইটার যে ব্যাপারটা সেটাও আমরা দেখিয়েছি আপনাদেরকে, এবং আপনাদের অনেক প্রশ্ন ছিল সেগুলো থেকেও আমরা নেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের শেষ মুহূর্তে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আমরা আপনাদের এই মেকানিক্স যে আজকের লাইভটা ছিল সেটার শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমাদের পেজের বা ইউটিউবের যে লোগোটা সেটা আসছে, যে স্টে উইথ ফিজিক্স স্টাডি বিডি, এবং আপনাদের সকলকে একটা থ্যাংক ইউ দেওয়া আছে। তো আপনাদের শেষ মুহূর্তে কোনো প্রশ্ন থাকলে আমি নিয়ে সেগুলো অ্যান্সার করে করে আমরা শেষ করে দিব ক্লাস।
সুরাইয়া আলম, এই 7টা চ্যাপ্টারের এই কোশ্চেনগুলো পড়লে কি ফার্স্ট ক্লাস পাওয়া যাবে? ইনশাআল্লাহ পাওয়া যাবে। আমরা অতটুকু অ্যাবিলিটি মনে করতেছি যে এই প্রশ্নগুলোর মধ্যে আছে যে একটা স্টুডেন্টকে ফার্স্ট ক্লাস এনে দেওয়ার মতো। তো এই জন্য আমরা এগুলো সিলেক্ট করছি। এখন গাণিতিক যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এখানে রাখা সম্ভব না, কারণ এক একটা চ্যাপ্টারে গাণিতিক প্রশ্ন হচ্ছে 20টা 22টা। এখন কোনটা দিবে প্রশ্ন আমরা তো জানি না। গাণিতিক প্রশ্ন তো একটা সংখ্যা ঘুরে দিলেই প্রশ্ন হয়ে যায়। তো ওইটার জন্য আপনারা একটু ইন্টারমিডিয়েটের যে নলেজটা আছে আপনাদের, ওই নলেজটা খাটিয়ে 2-4টা ম্যাথ দেখলে আপনারা ওইটা পরীক্ষা আসলে পারবেন, আমরা আশা করি। হ্যাঁ, এইটাতে কোনো স্টুডেন্টরা কখনো সমস্যায় পড়ে না, এখন পর্যন্ত আমরা দেখিনি। সমস্যা হয় শুধু প্রতিপাদনমূলক প্রশ্নগুলোতে, যেগুলা স্টুডেন্টরা একটু মানে মানে ভুলে যায় সমীকরণগুলো, এটাতে। আচ্ছা, ফারিস্তা রাহাবাব ভাইয়া বাকি সাবজেক্টগুলো দিয়েন। হ্যাঁ, আমরা আজকে মেকানিক্সটা শেষ করলাম, পরবর্তীতে আমরা প্রপার্টিস অফ ম্যাটার আনবো হয়তো, তারপরে হিট এন্ড থার্মোডাইনামিক্স আনবো। আতিয়া সরকার ভাইয়া অন্য সাবজেক্টগুলো দিবেন? হ্যাঁ, অবশ্যই দিব। আরশি আইমান রিপা স্যার, এই সাজেশন কমপ্লিট করলে কি ফার্স্ট ক্লাস আসবে? ইনশাআল্লাহ আসবে, গ্যারান্টি দিলাম। বাকিটা এখন আল্লাহর উপর। আমরা তো আর প্রশ্ন তৈরি করবো না, কিন্তু আমাদের এত বছরের যে অভিজ্ঞতা, আমরা যে অনলাইনে পড়াচ্ছি সবগুলা ব্যাচের, সেই অভিজ্ঞতার আলোকে আমি মনে করতেছি এই প্রশ্নগুলাই এনাফ। ঠিক আছে? আচ্ছা, তহিদুল ইসলাম ধর্ম তরঙ্গ তাপগতিবিদ্যা সাজেশন দিয়ে ভাইয়া, ওকে দিব। এমডি খায়রুল বাসার অসাধারণ গাইডলাইন, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আপনাকেও, আপনি খুব মনোযোগ সহকারে আমাদের এই আজকের লাইভ সেশনটাতে যুক্ত ছিলেন। এমডি সজীব হাসান ভাইয়া, বাকি দুটা তাপ ধর্ম এটা একটু দ্রুত দিবেন প্লিজ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য প্রশ্নটা কিভাবে সাজাতে হবে শর্ট করে, সাজেশনগুলো আমাদের যে সাজেশনটা করতে হয়, প্রশ্নগুলো সিলেকশনের ক্ষেত্রে তো আমাদের একটু সময় লাগে। আমাদের তো আরো অনেক কাজ আছে, আমাদের অনেকগুলো টেস্ট আছে, ক্লাস নিতে হয়। তো সবগুলো মানে ই করে মেনটেন করে আসলে সময় যখন হয় তখনই আমরা এটা নেওয়ার চেষ্টা করছি। আজকে দেখি কালকে যদি না নিতে পারি তাহলে পরশুদিন হয়তো নেওয়ার চান্সটা বেশি থাকবে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে দ্রুতই দিতে। তো ইস্তিয়াক আহমেদ নাই, ক বিভাগ শর্ট করে দেন। ক বিভাগ শর্ট করে দেওয়ার এখন তো আর সময় নেই। ক বিভাগ যেগুলো আছে আপনারা গত 5 থেকে 7 বছরের প্রশ্নগুলোই পড়ার চেষ্টা করেন, ঠিক আছে? সাজিদুর রহমান ভাইয়া, বাকি সাবজেক্টগুলোর সাজেশন কি দিবেন না? হ্যাঁ, দিব। আজকে তো আর সবগুলো দিতে পারবো না, আজকে একটা দিলাম। মারিফ আক্তার, ব্যতিক্রম সাজেশন থেকে ক পড়ছি, সমস্যা হবে কি? না, সমস্যা হবে না, তবে মেইন বই থেকে পড়তে পারলে সবচেয়ে ভালো হতো। চেষ্টা করুন মেইন বই থেকে কয়েক প্রশ্নগুলো পড়তে। ফারিহা তাবাসসুম ভাইয়া, বাকি সাবজেক্টগুলো দিয়ে? হ্যাঁ, অবশ্যই দিব। সুরাইয়া আলম, বাকি মেজর সাবজেক্টগুলো এইভাবে লাইভ নিয়ে ইনশাআল্লাহ নিব। মেঘলা, অনেক সুন্দর গাইডলাইন, ধন্যবাদ ভাইয়া। জি মেঘলা, আপনাকেও ধন্যবাদ, আপনারা খুব মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আমাদের ক্লাসগুলো দেখেছেন। আচ্ছা, সজীব দাস, গাণিতিক প্রশ্নের উপর ওয়ান শট ক্লাস নেওয়া যায় না? সজীব দাস, গাণিতিক প্রশ্নের উপর ওয়ান শট ক্লাস আমরা এটা নিয়ে এখন পর্যন্ত ওইভাবে করি নাই। তো দেখি যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব। আপনার কথাটা মাথায় রাখলাম, হয়তো এবার পারবো কিনা জানি না, বাট পরবর্তী আমাদের যেই ব্যাচগুলো আসবে ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার এবং মাস্টার্স পর্যন্ত সবগুলোতে আমরা এগুলো চেষ্টা করব। সুবর্ণ আফ্রিদি ভাইয়া, বাকিগুলো দিয়ে? অবশ্যই দিব। ওমর আক্তার ভাইয়া, ক বিভাগের জন্য কি শুধু বোর্ড প্রশ্নগুলো পড়লে হবে? হ্যাঁ, হবে। ফয়সাল আহমেদ, আগে পড়াশোনা করে নেই ভাই, আপনার বেঁচে যুক্ত হয়ে পড়াশোনা ভালো হচ্ছে, থ্যাংক ইউ। জি ধন্যবাদ ফয়সাল আহমেদ। আমরা এবার যে ফার্স্ট ইয়ার আমাদের বেসটা আছে, যারা এই যে আপনাদের যে সাজেশনটা দিলাম 23-24, আপনাদের নিয়ে তো আমরা অনেক অনেক বেশি কাজ করতেছি, অনেক বেশি এফোর্ট দিতেছি। আপনাদেরকে আমরা হোমওয়ার্ক দিতেছি, হ্যাঁ, তারপরে আপনাদেরকে আমরা মডেল টেস্ট পরীক্ষা নিতেছি। আপনাদের প্রত্যেকটা চ্যাপ্টারের মোটামুটি সব বড় বড় গাণিতিক থিওরিগুলো পড়ানো হয়েছে এবং অনেক গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের মেসেঞ্জার গ্রুপও। এবং আমাদের শুধু আমি একা না, আমাদের যেই টিম আছে, আমাদের যে অ্যাডমিন আছে, তারাও কিন্তু আপনাদেরকে সাহায্য করতেছে। তো আশা করি এতগুলো সাপোর্টের পর আপনারা একটা ভালো রেজাল্ট করবেন। তো এমডি শুভ ইসলাম, থ্যাংক ইউ। অন্য বিষয়গুলো দিয়ে? হ্যাঁ, অবশ্যই দিব। আতিয়া সরকার ভাইয়া, কোশ্চেনগুলো কি পেজে আপলোড করবেন? হ্যাঁ, করে দিব। দীপ্ত দাস ভাইয়া, সাজেশনটা পেজে দিয়ে? ওকে দিব। সুমাইয়া আক্তার ভাইয়া, এই কোশ্চেনগুলো পড়লে কি ফার্স্ট ক্লাস সম্ভব?
ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস সম্ভব হবে। এইগুলো তো পড়বে না, ক বিভাগটা আপনারা পড়ে নেবেন। আর হচ্ছে গাণিতিক যে সমস্যাগুলো আছে এগুলো তো আমি আবারও বলতেছি, ধরেন আপনার হচ্ছে কোনো একটা গতিশীল বস্তু ত্বরণ নির্ণয় করতে দিল, তা আপনি ত্বরণের সূত্র বসিয়ে তার মানগুলো বসিয়ে ক্যালকুলেটর চাপলেই অ্যান্সার চলে আসতেছে। মানে এইরকম গাণিতিক প্রশ্নগুলো ওইখান থেকে আপনারা একটু দেখে নেবেন। তাজরিন আক্তার তরঙ্গের সাজেশন চাই, অবশ্যই দেব। সিনথিয়া আফরিন দোয়া করবেন ভাই, অনেক অনেক থ্যাংক ভাইয়া। জি অবশ্যই আপনাদের সবার জন্য আমাদের দোয়া থাকবে। তো আপনারা ভালো করুন পরীক্ষা, সামনের যে পরীক্ষা আসতেছে আমরা চাই আপনারা এই পরীক্ষায় আপনাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা অর্জিত হোক। আমরা সেই লক্ষ্যেই তো কাজ করতেছি আপনাদের নিয়ে। তো যাই হোক, আমরা আজকে লাইভের শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদেরকে আমরা একটু বলেই শেষ করে দিব লাইভটা। তো যাই হোক, আপনারা সবাই আমাদের এই লাইভ সেশনটা দেখেছেন, মেকানিক্সের যে অপারেশন অর্থাৎ মেকানিক্সের কি কি ব্যাপারটা কোন দিকে খেয়াল করলে আপনারা ফার্স্ট ক্লাসের দিকে যেতে পারেন সেটা আমরা বলার চেষ্টা করেছি। তাহলে আমাদের ফিজিক্স স্টাডি বিডির আজকের এই লাইভটা শেষ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের আসল যেই পরীক্ষাটা রয়েছে আগামী সেই পরীক্ষায় আপনারা সর্বোচ্চ সাফল্যের সাথে রেজাল্ট করুন, সেটাই আমরা চাই। তো আপনাদের শুভকামনা, আপনাদের জন্য শুভকামনা রইল। এই বলে আজকের ক্লাসটা আমরা এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।